ওকে, এখন একটু আমাকে কমেন্টে জানান আপনারা সবই সুস্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ। ওকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও বেশ ভালো আছি। আমাদের আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু গণিতের সমাধান করব। বিশেষ করে আজকে আমরা যে প্রশ্নটা প্রথমে সমাধান করব সেটি হচ্ছে দরাটানা হচ্ছে আমাদের প্রশ্নের কোডের নাম। আর পরীক্ষাটা হয়েছিল 2008 সালে। আমরা আপনারা প্রত্যেকে অবগত আছেন যে একদম 2005 সাল থেকে ধারাবাহিকভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ গণিতের সমস্ত প্রশ্নগুলো বেসিক সহ শর্টকাট টেকনিক সহ আমরা ডিটেলস আলোচনা করতেছি। এখানে প্রায় 700-র অধিক অঙ্ক রয়েছে, এবং আমরা যদি সবগুলো অঙ্ক ব্যাখ্যা সহ বিস্তারিত ভাবে জানি তাহলে আমাদের একটা গণিতের বিশাল অংশ শেষ হয়ে যাবে, এবং মোটামুটি ভাবে প্রাইমারির প্রস্তুতি আপনার প্রায় পুরোপুরি শেষ হয়ে যাবে। কারণ আমরা একটা গণিতের সাথে অন্যান্য বেসিক্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতেছি, পাশাপাশি প্রত্যেকটা গণিত কিন্তু আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করে এগোচ্ছি। তো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে প্রতিটি ক্লাস আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই করবেন। তো যাই হোক, তাহলে আমি আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি যথারীতি। আমাদের প্রথম অঙ্কটা নিয়ে আমরা শুরুতেই কথা বলবো। আমাদের প্রথম অঙ্কটিতে কি বলা আছে দেখুন। আমাদের প্রথম অঙ্কটিতে বলা হচ্ছে যে কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডক গুলো যে বিন্দুতে ছেদ করে, দেখেন একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে। আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে এই একটা ত্রিভুজ, এটা তিনটা কোণের সমদ্বিখণ্ডকের কথা বলা হচ্ছে, এবং এরা কোনো একটা বিন্দুতে ছেদ করবে, এবং ওই ছেদবিন্দুটাকে আমরা একটা কেন্দ্র হিসেবে পাবো। প্রশ্ন হচ্ছে ওই কেন্দ্রটা মূলত কোন টাইপের হবে, ভর কেন্দ্র হবে, পরিকেন্দ্র হবে, অন্তকেন্দ্র, না লম্ব বিন্দু। ওকে, চলুন আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি যে কোনকে আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করি। তার আগে আমরা যদি একটা ত্রিভুজ এঁকে নিই, এটি একটি আমাদের ত্রিভুজ। এখানে যে প্রশ্নটা বলছে যে এই ত্রিভুজটার তিনটা কোণ, যেমন এই একটা কোণ, হুম, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিনটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে বলছে। আমরা কোণের সমদ্বিখণ্ডক কিভাবে আঁকি? আপনাদের প্রত্যেকেই জানা আছে যে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন ওই উপপাদ্য সম্পাদ্যের সময় আমরা এইভাবে কিন্তু চিত্র আঁকতাম। যে ধরুন একটা কোণকে আমি যেহেতু এখানে একদম ম্যানুয়ালি আঁকার সুযোগ হচ্ছে না, দেখেন এখানে আমরা কি করতাম, এরকম একটা প্রথমত একটা চাপ নিতাম, রাইট? আমি দিক, তারপর অর্ধেকের বেশি আরেকটা চাপ নিতাম, তারপর এখানে বাকি আরেকটা চাপ নিতাম, নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে যোগ করে দিতাম। এটাকে আমরা বলতাম মূলত যে কোণের সমদ্বিখণ্ডক। এই যে দেখেন, এটাকে বলতাম কি, সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে ঠিক একই জায়গা থেকে আমাকে বলা হচ্ছে প্রত্যেকটা তিনটা কোণেরই সমদ্বিখণ্ডক লাগবে। দেখেন এখানে বলছে তিনটা কোণ, তার মানে আমি যদি এটিকে এ বলি, এটিকে যদি বি বলি, এটিকে যদি সি বলি, আমার তিনটা কোণেরই কি লাগবে, সমদ্বিখণ্ডক লাগবে। তাহলে আমি তো নর্মালি ডিরেক্টলি আঁকতেছি, তাহলে সমদ্বিখণ্ডক এখান থেকে আঁকলে হয়তো এরকম যাবে। আমার চিত্র একটু এদিক সেদিক হতে পারে যেহেতু আমি মাপঝোপ করে আঁকতেছি না। আরেকটা ধরেন এইভাবে গেল, ধরেন আরেকটা আমার ঠিক এই জায়গা থেকে এদিকে আসলো। সাপোজ ধরেন, চিত্রটাকে শতভাগ নিখুঁত হিসেবে কেউ ধরবেন না, ঠিক আছে? তাহলে দেখেন
এই কোণে দেখেন, এটা কিন্তু সমদ্বিখণ্ডকটা একদম পুরোপুরি আঁকা হয় না, একটু বাঁকা হয়ে গেছে, কারণ কি আমার চিত্রটা ওই একদম মাপঝুপ করে আঁকা হয় না। এখন দেখেন, এই যে কোণটা, এই কোণটার সমদ্বিখণ্ডক এটা, এই কোণটার এটা, এই কোণটার এটা, এরা যে বিন্দুটাতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। এটাকে বলা হয় কি? অন্তঃকেন্দ্র। তাহলে আমাদের এখানে এটা যেহেতু অন্তঃকেন্দ্র, তাহলে উত্তরটা এটাই হবে। ক্লিয়ার? এখন যদি আমরা যদি দেখি যে এখানে ভর কেন্দ্রটা পরীক্ষায় আসে, তাহলে ভর কেন্দ্রটা কি, পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, ঠিক আছে? পরিকেন্দ্র নিয়ে কি আমরা গত ক্লাসে কথা বলেছিলাম। আপনারা এইটুকু আমাকে একটু কমেন্টে জানান যে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। একটু কমেন্টে জানাবেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। এইটুকু ক্লিয়ার? একটু কমেন্টে খুব দ্রুত জানাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। এখন আমাদের আরেকটা জিনিস, যেমন পরিকেন্দ্র আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, পরিকেন্দ্রটা কি ছিল? দেখেন, এখানে পরিকেন্দ্রটা ছিল মূলত যে আমাদের পরিধিটা যদি লম্ব দ্বিখণ্ডক আঁকি, পরিধির উপর যদি লম্ব দ্বিখণ্ডক আঁকি, তার মানে হচ্ছে আমি যদি এরকম একটা বাহুকে, এরকম একটা বাহুকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, তাহলে সেটাও কি করি, এই সেখানে কাজটা হচ্ছে অর্ধেকের বেশি আমার একটা চাপ নিতে হবে। নেওয়ার পর এদিকে একটা হবে, আবার এদিক থেকে আরেকটা আমি চাপ, সরি, এদিক থেকে আরেকটা চাপ নেব। আরেকটা চাপ নিলে এই যে এই দুটোর মাঝামাঝি একটা যোগফল আসবে। এইটা হচ্ছে আমার এটার মধ্যবিন্দু, আবার এটাকে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এই দুটো অংশকে সমানভাবে সে দ্বিখণ্ডিত করবে। তাহলে আমাদের তিনটা বাহু আছে, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে এই তিনটা বাহুকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, ধরি এটার মধ্যবিন্দুটা হচ্ছে এটা, এটার মধ্যবিন্দু এটা, আপনারা কেউ এটাকে আক্ষরিক করতে নেবেন না, কারণ এখানে মাপ ঠিক নেই। এখন ধরেন আমি যদি এটার লম্ব দ্বিখণ্ডকটা এভাবে আঁকি, যেহেতু আমি চিত্র ডিরেক্টলি আঁকতেছি, আবার ধরেন এটাকে যদি এরকম ভাবে আঁকি, হ্যাঁ, আবার ধরেন আমি যদি এই জায়গাটাকে একদম এভাবে আঁকি, তাহলে দেখেন এখানে এই যে পরিধিকে, অর্থাৎ পরিধির এই বাহুকে, পরিধির এই বাহুকে, পরিধির এই বাহুকে লম্ব দ্বিখণ্ডিত করলাম, তারপর একটা কেন্দ্র পেলাম। এই কেন্দ্রটাকে বলা হয় পরিকেন্দ্র। আমি সবগুলো কেন্দ্র আলোচনা করব না, আহ জাস্ট যেগুলো পরীক্ষায় আসে সেটা আলোচনা করবো। এখানে তিনটাই পরীক্ষা আসে, পরিকেন্দ্র আছে, অন্তর্কেন্দ্র আছে, ভর কেন্দ্র আছে, এই তিনটাই আলোচনা করবো, না হলে আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমরা এখন পরিকেন্দ্র কথা বলতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই কেন্দ্রটা হচ্ছে পরিকেন্দ্র, এটা হচ্ছে অন্তকেন্দ্র। আর আমি ভর কেন্দ্রটা নিয়ে একটু কথা বলি। ভর কেন্দ্রটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আমার এখানে জায়গা কম, একটু ওপাশে যাই। ভর কেন্দ্রটা হচ্ছে তিনটা মধ্যমাকে যুক্ত করতে হবে, তিনটা মধ্যমাকে আপনি যুক্ত করবেন। মধ্যমা কি? মধ্যমার ব্যাপারটা হচ্ছে, ধরেন এই বাহুর এটা মধ্যবিন্দু, মধ্যবিন্দু ওই একটু আগে যেভাবে আঁকলাম ওভাবে আপনি আঁকবেন, এটার একটা মধ্যবিন্দু। কিন্তু একটা জিনিস দেখেন তো, এটা মধ্যবিন্দু ছিল, এই বাহুর মধ্যবিন্দু ছিল, তাই না? এই বাহুর, বাহুর কি ছিল? মধ্যবিন্দু ছিল। এটাও এই বাহুর মধ্যবিন্দু ছিল। কথা বুঝতে পারছেন কিনা? আবার এটাও ছিল, কিন্তু এটা দেখেন এদিক দিয়ে বের হয়ে গেছে, এটা কোন দিয়ে, এটা কিন্তু একদম শীর্ষবিন্দু ছিল, এটা দিয়ে কিন্তু বের হয় নাই, বের হয়েছে একটু সাইড দিয়ে, কারণ এটা লম্ব বরাবর আঁকতে যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যমাটা আঁকতে হয় এটার সাথে, ঠিক এটার শীর্ষবিন্দুটাকে যোগ করতে হয়। বুঝতে পারছেন? এটার শীর্ষবিন্দু যদি যোগ করি, এই যে একটা দাঁড়ালো, আবার এটার শীর্ষবিন্দু যদি যোগ করি, এই একটা দাঁড়ালো, এটার সাথে এটার শীর্ষবিন্দু, তারপর যে জায়গাটা মিলিত, মানে আমার মধ্যমা কয়টা, এটা একটা মধ্যমা। অর্থাৎ যদি এটার মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু যোগ করা হয়, এটা হয় একটা মধ্যমা। তাহলে এটা একটা মধ্যমা। কথা বুঝতে পারছেন কিনা? আর একই ভাবে এটা আমাদের আরেকটা মধ্যমা। তার মানে হচ্ছে ভর কেন্দ্র হচ্ছে যখন মধ্যমাত্রয় তিনটা মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, সেটি হচ্ছে আমাদের ভর কেন্দ্র। এখন আসেন, আমরা তো তিনটা কেন্দ্র যেগুলো পরীক্ষায় আসে আমরা শিখলাম। এখন এই ব্যাপারটাকে
আপনারা মনে রাখবেন কিভাবে, মনে রাখার কৌশলটা আমি একটু বলছি, কারণ আপনাদের তো আঁকতে হবে না পরীক্ষার হলে, জাস্ট মনে রাখতে হবে। মনে রাখার কৌশলটা আমি বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। এটা পরিধির একটা বাহুকে লম্ব দিয়ে খণ্ডিত করে এটা আঁকতেছে। পরিধির, আমি পরিধি কেন বলছি, এই তিনটা বাহুই হচ্ছে যোগফল হচ্ছে পরিধি। তাহলে পরিধি থেকে যেটা আসতেছে, পরিধি থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে কি দেখেন, পরিধি থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে, পরিধি থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে পরিকেন্দ্র। ওকে। এখন কোণ, কোণ, কোণের অন্তর কেটে দেখেন কোণ, এই যে দেখেন কোণ, আপনি যদি একটা কোণের কে সমদ্বিখণ্ডিত করেন, অর্থাৎ কোণকে যদি, কোণের, আমি এটাকে বলি কি কোণের অন্তরকে দিয়ে খণ্ডিত করা। কারণ হচ্ছে দেখেন একটু ভালো করে খেয়াল করেন, কোণ বা মন যেটাই ধরেন, মানে দুটো সাউন্ড কাছাকাছি, কোণ বা মন, কোণ বা মন, যখন কোণ বলবেন ওটাই মন, মনের অন্তর, তার মানে কি এখানে কি অন্তর থেকে, অন্তরকে যখন দুই ভাগ করে যেটা বের করবেন সেটা হচ্ছে কি অন্তকেন্দ্র। অর্থাৎ কোনকে মন, মন মানে কি অন্তর, এটাকে আপনি যখন দুই ভাগ করে কি করবেন, এই যে তিনটা এসে যে বিন্দুতে মিলিত হবে মনে করবেন এটা অন্তকেন্দ্র। আর মধ্যমা হচ্ছে, ভর কেন্দ্র হচ্ছে তিনটা মধ্যমার, এটা তো আলাদা নামকরণই আছে, তিনটা মধ্যমা যে জায়গায় মিলিত হয় এটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমাদের পরিকেন্দ্র যেটা পরিধি থেকে আসবে, অন্তকেন্দ্র যেটা কোণের অন্তর কেটে আসবে, আর ভর কেন্দ্র সেটা আসবে কি মধ্যমা তিনটা মিলিত হয়ে। বলেন মনে থাকবে কিনা প্লিজ, প্লিজ একটু দ্রুত কমেন্ট করেন। দেখেন এগুলো মনে রাখবেন আপনার মতো করে, আমি তো মূল বিষয়টা বুঝালাম, কিন্তু তারপরেও আমি আমার মতো করে একটা ক্লু দিলাম, যদি মাথায় থাকে ভালো, না থাকলে কি আপনি আপনার মতোটাই কি করবেন, মনে রাখার চেষ্টা করবেন। প্লিজ একটু ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখেন পরবর্তী অঙ্কে কি বলা আছে, এখানে স্পষ্টতর ভাবে বলা আছে a - b = 4, ab = 3, a³ - b³ কত। এখন আসুন আমরা যদি এই যে অঙ্কটা, এটা সূত্র তো আমরা নর্মালি জানি যে a³ - b³, তাই কিনা, a³ - b³ a - b³ প্লাস 3ab a - b। আমাকে যদি পরীক্ষার হলে প্রশ্নটা সমাধান করতে বলতেন আমি কি করতাম, এই যে যেটা আছে এটাকে কিউব করতাম, এখানে প্লাস মাইনাস আছে এখানে প্লাস করতাম 3, আবার এ বির এটাকে গুণ করতাম, এই দুটো আবার গুণ করতাম। কথাটা ক্লিয়ার? বেশ, তাহলে আমার উত্তর কত হতো, এখানে 64, 3 × 3 = 9, 4 × 9 = 36, উত্তর হয়ে যেত 100। আমি আবারও বলছি, আমাকে যদি বলতেন যে স্যার আপনি এটা কিভাবে সমাধান করতেন, আমি জাস্ট এভাবে সমাধান করতাম, প্রথম যেটা আছে এটিকে ঘন করতাম, এখানে মাইনাস থাকলে প্লাস করতাম, তারপর আবার 3-এর সাথে এই দুটোকে গুণ করে নিতাম। ক্লিয়ার? তাহলে আমার হতো কত 100। এখন প্রশ্ন করতে পারেন এটা কিভাবে, এটা কিছুই না, একটু খেয়াল করেন। আপনারা জানেন এখানে মাইনাস থাকা মানে এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে বাহিরে ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস হয়। তাহলে সূত্র অনুসারে আমাকে এটা একবার ঘন করতে হচ্ছে, তাই না? তারপর আমাকে কি করতে হচ্ছে, 3-এর এ বি আছে, তার মানে কি এই এ বি তিনটাকে গুণ করতে হচ্ছে, আবার কি এটা আছে তার মানে কি এটা গুণ করতে হচ্ছে। তাহলে আমি কি করতাম, প্রথমটাকে কি করতাম এভাবে ঘন করে নিতাম, বাকি 3-এর সাথে আবার বাকি দুটো গুণ করে নিতাম, ব্যাস যেটা আসতো সেটাই উত্তর। ক্লিয়ার? আপনাকে সূত্রটাকে মাথায় রেখে খুব দ্রুত করার অভ্যাস করতে হবে, যেখানে শর্টকাট নাই সেখানে বেসিক থেকে শর্টকাটে যেতে হবে, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। বলেন বুঝতে পেরেছেন কিনা? হারিয়ে খুব দ্রুত কমেন্ট করতে হবে, আপনাদের কমেন্টের জায়গায় অনেক ফাস্ট হতে হবে প্রিয় ভাই বোন, কমেন্টের জায়গাটাই অনেক বেশি ফাস্ট হতে হবে। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। ওকে, এবার আসেন আমাদের ভগ্নাংশের একটি অঙ্ক। আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন, বেশি শব্দটা থাকলে এটা কি কি বোঝায়, কম শব্দটা থাকলে কি বোঝায়, অন্তর শব্দটা থাকলে কি বোঝায়, একটু দ্রুত কমেন্টে জানাবেন। পার্থক্য শব্দ থাকলে কি বোঝায়, মানে গণিতের কোন ফাংশনটাকে বোঝায়, লাভ কথাটা থাকলে গণিতের কোন ফাংশন বোঝায়, ক্ষতি কথাটা থাকলে গণিতের কোন ফাংশনকে বোঝায়, হ্রাস কথাটা থাকলে গণিতের কোন ফাংশনকে বোঝায়, বৃদ্ধি কথাটা থাকলে গণিতের কোন ফাংশনকে বোঝায়। বলেন, আমি বলছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই
ফাংশন গুলোর কোনটা বোঝায় এই শব্দগুলো? খুব দ্রুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর কমেন্ট করে ফেলছেন, বাহ অসাধারণ। এই তো আপনাদের পড়িয়ে খুব ভালো লাগতেছে, দেখেন। তার মানে হচ্ছে বেশি থাক, কম থাক, অন্তর থাক, পার্থক্য থাক, লাভ থাক, ক্ষতি থাক, হ্রাস থাক, বৃদ্ধি থাক, এরা সবাই সবাই মূলত কাকে বোঝায়? বিয়োগকে বোঝায়। সবাই বিয়োগকে বোঝায়। এখন মজার ব্যাপারটা হচ্ছে যেটা, আমরা এটাকে সহজেই বুঝি দুটো জিনিসের কম বা বেশি, বা অন্তর বললে সরাসরি মানে আমরা কি বিয়োগ বুঝি, পার্থক্য বললেও বিয়োগ বুঝি। কিন্তু এখানে এটাও চিন্তা করার কিছু নেই, এটা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য। এই দুটো কি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে লাভ ক্ষতি। কথাটা ক্লিয়ার? আর এখানে হ্রাস বৃদ্ধিটা হচ্ছে আমার পূর্ব, ধরেন বছরের শুরুতে একটা জনসংখ্যা থাকলো, পরে নতুন একটা জনসংখ্যা হলো, এটার পার্থক্য। অথবা বছরের শুরুতে আপনার বেতন এত থাকলো, পরে বৃদ্ধি পেয়ে এত হলো, তাহলে এটার পার্থক্য হচ্ছে আপনার কি বৃদ্ধি। অথবা বছরের শুরুতে 1,000 টাকা থাকলো, বছর শেষে গিয়ে 500 হলো, তাহলে হ্রাস পেলো। তার মানে কি, এই হ্রাসটা হচ্ছে পূর্ব এবং বর্তমান মূল্যের কে পার্থক্য। তার মানে এরা সবাই হচ্ছে আমার পার্থক্য। ক্লিয়ার? তাহলে এই অঙ্কে স্পষ্টতর ভাবে বলছে এটা এটা অপেক্ষা 4 বেশি। দেখেন তো বেশি শব্দটা আছে কিনা। যেহেতু বেশি শব্দটা আছে, আমরা জানি আসলেই বলছে এই দুটো বিয়োগ করলে এটা সমান সমান 4 হবে। খেয়াল করে, এই দুটো বিয়োগ করলে এটা সমান সমান 4 হবে, কারণ 4 বেশি। বেশি মানেই কি, দুটো জিনিসের পার্থক্য না করলে আপনি পাবেন না। তাহলে যদি তাই হয়, আর এই সংখ্যাটা আমার বের করতে বলছে, দেখেন কোন একটা সংখ্যার, দেখেন 3-এর 1 অংশ সংখ্যাটির 5-এর 1 অংশ অপেক্ষা 4 বেশি। তাহলে আমরা দেখলাম একটা সংখ্যা যদি আমি ধরেন একটা সংখ্যা যদি এক্স নেই, সাধারণত ভগ্নাংশে আমরা 1 নিয়ে থাকি। 1-এর 3 অংশ হচ্ছে একটা, আরেকটা হচ্ছে ওই 1-এর 4-এর 1 অংশ। এখন তারা বলছে এই দুটোর পার্থক্য আমার কত হবে, এটা অপেক্ষা এখানে 4 বেশি আছে, এখানে 4 বেশি আছে। তার মানে কি, এই দুটো যদি বিয়োগ করেন তাহলে আসলে 4 হবে। এটাই মূলত অঙ্কে স্পষ্ট ভাবে বলছে। তাহলে এই অঙ্কটা সমাধান করবেন কিভাবে? জাস্ট সমাধান করে নেন। এখানে কত লসাগু করলে কত আসবে, 12, এখানে আসবে 3, এদিকে তো 4 রয়েছে, একটু খেয়াল করে দেখেন। তারপর এখানে কত আসতেছে স্যার বলেন এক তো? বাই পাঁচ হবে, স্যার এক বাই পাঁচ। ও, এখানে 5 আছে তাই না, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের কত আসতেছে বলেন তো? আমার এই লাইটের কারণে এটা প্রায় মিস্টেক হয়ে যায়, বুঝতে পারছেন? ওকে, 15 লসাগু। তাহলে আমাদের লসাগুটা কত আসতেছে প্রিয় ভাই বোনেরা? আমাদের লসাগু আসতেছে কত, 15, রাইট? তাহলে 15 যদি হয়, এখানে 3 × 5 = 15, এখানে 3, রাইট? তাহলে এখানে হচ্ছে আমার 4। তাহলে উপরে আসতেছে 2, নিচে আসতেছে 15, এটা হচ্ছে 4। তাহলে আমি যদি ঐকিক করে এত অংশ সমান এত হলে, তাহলে আমাদের সম্পূর্ণটা কত, 1 না? তাহলে ওই সংখ্যাটা তো সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণটা কত? তাহলে প্রথম ভগ্নাংশটা 1-এর মানে কি উল্টে যায়, তাহলে উপরে চলে যাবে 15, নিচে চলে যাবে 2। তাহলে 2 2 এখানে কাটলে কত হবে, 15 দুগুণে 30। এখন এটা হচ্ছে মূলত অঙ্ক আমাদের। কিন্তু এই অঙ্কের একটা মৌলিক বেসিক, যারা নতুন আছেন, গণিত আগে ভগ্নাংশের করেননি, তাদের জন্য আমি একটু বেসিকটা নিয়ে একটু কথা বলি, তাহলে খুব সহজেই এটা বুঝতে পারবেন। এখন তবু একটু কমেন্টে জানান যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। আমি একটু আপনাদেরকে বলি যে ভগ্নাংশ জিনিসটা কি মূলত। ভগ্নাংশ জিনিসটা মূলত কি? ভগ্নাংশ হচ্ছে, আপনি, এটার প্রথম কথা হচ্ছে, এটার টোটালকে, মোটকে এক ধারা প্রকাশ করা হয়। মোটকে এক ধারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ভগ্নাংশের ভাষা। কথা বুঝছেন? ভগ্নাংশে আমাদের মোটকে এক দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি শতকরা বলি, শতকরায় মোটকে আমাদের মূলত 100 হিসেবে প্রকাশ করা হয়। শতকরাতে মোটকে 100 হিসেবে প্রকাশ করা হয়, বুঝতে পারছেন কিনা? আবার অজানা রাশির ক্ষেত্রে, অজানা রাশির ক্ষেত্রে আমরা মূলত এই যে মোটটাকে, অর্থাৎ মূল সংখ্যাকে আমরা কি করি, এক্স দ্বারা প্রকাশ করি। কথা বুঝতে পারছেন? এটা বিশেষ করে সংখ্যার অঙ্কে এই কাজটা আমরা প্রায় করি। এই যে কম্বিনেশনটা, এটা আপনার একদম শুধু আলাদা আলাদা অধ্যায়ে পড়লে হবে না, টোটাল গণিতের মাঝে একটা ব্রিজ তৈরি করতে হবে। এই ব্রিজটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মোট মানে এই মোটকে আবার এক ধারা কেমনে প্রকাশ করে, মোট মানে মোটকে আবার এক ধারা কিভাবে প্রকাশ করেন? এই মোট মানে হচ্ছে আসলেই আপনার সম্পূর্ণ জিনিসটাকে বোঝানো হয়। সম্পূর্ণ জিনিস, একটা পূর্ণাঙ্গ জিনিসকে আপনি এক ধারা প্রকাশ করেন, এটা হচ্ছে গণিতের ভাষা। সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা জিনিস। এই একটা জিনিস মানে কি বলেন? সম্পূর্ণটা একটা জিনিস মানে কি? ওটাই মোট।
তাই কিনা? যেমন আমি যদি আপনাকে নর্মালি বলি যে আমার 5 কোটি টাকা আছে, তাহলে আমার মোট অর্থকে, আমি যদি এই টোটাল অর্থ, এটা কি একটা অর্থ না আমার? এটাকে আমি এক দ্বারা প্রকাশ করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই একটা দ্বারা যখন আমরা প্রকাশ করি সম্পূর্ণ মোটকে, তখন যদি ওই ভগ্নাংশের অঙ্কে কখনোই সংখ্যা চায়, মোট সম্পত্তি চায়, মোট জনসংখ্যা চায়, মোট শিক্ষার্থী চায়, যাই চাক না কেন, খেয়াল করে দেখেন, সেটাকে আমরা এক দ্বারা প্রকাশ করব। অথবা যদি এই সংখ্যার দৃষ্টিতে ধরেন, এক্স দ্বারাও আপনি প্রকাশ করতে পারেন, কোনো প্রবলেম নাই। কথা বুঝতে পারছেন? এখন তাহলে এটার মানেটা কি বোঝাচ্ছে বলেন? এটার মানে হচ্ছে যে এই যে একটা সংখ্যা, আপনি এক্স ধরেন বা এক ধরেন, আমি যখন এক ধরলাম, এটার মানেটা হচ্ছে, ধরেন এটা একটা পিৎজা, এই পিৎজাকে যদি সমান 3টা অংশে ভাগ করেন, সমান 3টা অংশে ভাগ করেন, আমার ভাগটা একটু এদিক সেদিক হতে পারে, এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা সম্পূর্ণ পিৎজা। তাহলে একের একটা মান কি, নাম কি বলে? সম্পূর্ণ। এটা মনে রাখবেন, একের এক এক কথাটার মিনিং কি? সম্পূর্ণ। ঠিক যেমনটা আমরা আর্টিকেলে এ সমান কি, ওয়ান বলি না? আবার এ সমান আরেকটা মিনিং আছে, অল। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এর এ বলতে একটাকে বোঝায়, এ বলতে সবও বোঝায়। বুঝতে পারছেন? এখানেও ঠিক তাই, এক বলতে মূলত ভগ্নাংশের ক্ষেত্রে এই অলটাকে বোঝায়, সম্পূর্ণটাকে বোঝায়। এটা একটু ভালো করে মাথায় রাখবেন, এটাকে সম্পূর্ণটাকে বোঝায়। ওকে, তাহলে এই যে 3-এর 1 অংশ হচ্ছে যে এই জিনিসটাকে আমি টোটাল 3 ভাগ করলাম, 3 ভাগ করে এই যে 1 ভাগকে আমি নির্দেশ করতেছি, এটাই হচ্ছে 3-এর 1। এখন তারপরে আবার যখন বলছে যে এই, এটাকে যদি একটা সংখ্যা কল্পনা করি, এটাকে বলছে ওই সংখ্যাটার আবার 5 ভাগের 1 ভাগ। ধরেন এটা আবার 5 ভাগ করলাম, এই সবুজটা কালারটা বোঝে, এটাকে আবার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে হচ্ছে এবার এটার 5 ভাগের 1 ভাগ, তার মানে এইবার 5 ভাগের 1 ভাগ যদি আপনি হিসাব করে দেখেন, আগেরটা ছিল কি, এই পুরো 1 ভাগ ছিল এই পরিমাণ, তাই না? এখান থেকে এই পরিমাণ। এবার আস্তে আস্তে এই যে এখান থেকে এই পরিমাণ, 5 ভাগের 1 ভাগ। তার মানে দেখেন, 5 ভাগের 1 ভাগ হচ্ছে এবার এখান থেকে এই পরিমাণ। খেয়াল করে দেখেন, এই পরিমাণ। তাহলে এই যে এইটুকু কি কমছে না? এখন ওরাই বলছে এই যে দুটো জিনিসের পার্থক্য, একটা ছিল কি, এই যে 5 ভাগ 3 ভাগের 1 ভাগ আসছিল এখান থেকে এই পর্যন্ত, আবার 5 ভাগের 1 ভাগ আসলো কত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই দুটোর ভিতরে একটা পার্থক্য আছে কিনা, এই জিনিসটাই আমাদের বলছি যে 3-এর 1 থেকে ওই বেশি শব্দ মানে পার্থক্য, এখান থেকে এটা বিয়োগ করে, বিয়োগ করলে যা আসবে ওটাই রেজাল্ট। কথাটা ক্লিয়ার? এখন ওটা আমাদের ফাইনালি যে রেজাল্টটা আসছিল, আমরা কি করেছিলাম, এখানে 15 লসাগু করেছিলাম, তারপর 3 × 5 = 15, আবার হচ্ছে কি 3 × 5 = 15। তাহলে এখানে আমাদের কত আসতেছে, আমাদের উপরে 2 আসতেছে, নিচে 15 আসতেছে, এখানে কত, 4। তারপর আমি একের মান, এই যে দেখেন এখানেই ফ্যাক্টটা, আমার যখন ওই কোন সংখ্যাটা বের করতে বলছে, আমি এক্স ধরলে এক্স এর মান বের করতাম, আমি যেহেতু সম্পূর্ণটাকে 1 ধরছি, এই কারণে ঐকিকের নিয়ম অনুসারে যে এত অংশ সমান এত হলে, তাহলে এক, এক মানে কি, সম্পূর্ণ। এই সম্পূর্ণ অংশটা কত, আমাদের ভগ্নাংশের ঐকিকে আমাদের প্রথম একের মান, সম্পূর্ণটার মান বের করতে প্রথম ভগ্নাংশটা উল্টে যায়। এখন ঘটনা হচ্ছে এখানে আমি বেসিকে যাচ্ছি না, এটা পরবর্তী কোনো অঙ্কে যদি সুযোগ পাই আমি আপনাদের বেসিকটা ক্লিয়ার করে দিব কেন উল্টে যাচ্ছে। তাহলে এখানে কত আসতেছে, 33। এই হচ্ছে অঙ্কটার আসলে মূল বেসিক। বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ? আরে খুব দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। মাশাআল্লাহ, খুব ভালো। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু সামনের অঙ্কে যাব। এই অঙ্কটা খুবই অনেকবার করেছি, এই কোর্সে আমরা অনেকবার করেছি। জাস্ট আমি আপনাদেরকে বলি যে যারা কাজ করে এদেরকে পি দ্বারা প্রকাশ করি, পারফর্মার। আর যেখানে সময়, এটা হচ্ছে টি। আমরা ঐকিকের মূল আলোচনায় জেনেছি যে আমাদের যদি পারফর্মার এবং টাইমের ভিতর একের মান নির্ণয়ে গুণ হয়, অর্থাৎ একের মান যখন আমরা ঐকিকে নির্ণয় করব তখন গুণ হবে। এবং যেটা চাইবে, এখানে যেমন এই অঙ্কে বলছে যে 10 দিনে কাজটি শেষ করলে, মানে আরেকটা টাইম দেওয়া আছে, তাহলে 10 দিনে কাজটা শেষ হলে নতুন কতজন শ্রমিক আসবে, নতুন কতজন আসবে,
সেটা আমরা পরে চিন্তা করব। আগে দেখব যে যে কাজটা আমার 14 দিনে করতো তখন লাগতো আমার 25 জন, এখন ওই কাজটা 10 দিনে শেষ করতে হবে, তার মানে কি ডেডলাইনের আগেই শেষ করতে হবে। তাহলে তো আমার এই 25 জন দিয়ে হবে না, তার মানে কি আমার আরো বেশি লোক লাগবে। এই কারণে আমি যেটা দেখব যে আসলে নতুন আমার মানে 10 দিনের হিসাবে কত লোক লাগবে। তাহলে এখানে আছে কত 25, এখানে আছে কত 14, আর আমি সময় কমিয়ে আনতেছি কত 10 দিনে। তাহলে 10 দিনে যেহেতু আনতেছি, তাহলে 5 × 5 = 25, 7 × 14, তাহলে 5 × 7 আমার কত 35। তার মানে হচ্ছে আমার টি দ্বারা ভাগ করলে পি আসে। তার মানে নতুন করে আমার যখন 14 জনের জায়গায় 14 দিনের জায়গায় 10 দিন ব্যবহার করব, তখন আগে লাগতো আমার কি 25 জন, এখন লাগবে 35 জন। তাহলে এই যে আগে 25 জন লাগতো, এখন লাগতেছে আপনার কত 35 জন। তাহলে এই 35 জন তো কোথাও না কোথাও থেকে আপনাকে আনতে হচ্ছে। তাহলে ওইটা কত? তাহলে এটা আমাদের নতুন যে শ্রমিক তারা আসবে কত, এই দুটোর পার্থক্য খেয়াল করে দেখেন, এই দুটোর কি পার্থক্য, তাহলে 35 25, তাহলে কত 10 জন। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এখন আরেকটা ব্যাপার দেখেন, এই যে নতুন কতজন আসলো, নতুন কতজন চলে গেল, এইগুলো কিন্তু পার্থক্য। এটা সবসময় মনে রাখবেন। অঙ্কে যদি কখনোই বলে নতুন কতজন আসলো, অঙ্কে যদি কল টু অ্যাকশনে বলে, আমাদের সিটিএ তে যদি বলে যে আসলেই সিটিএ মানে কি কল টু অ্যাকশন, কোনটা চাচ্ছে ফাইনালি, কথা বুঝছে? সেখানে যদি বলে নতুন কতজন শ্রমিক আসলো, তাহলে এই প্রথম শ্রমিক এবং পরের শ্রমিকের পার্থক্য বোঝাচ্ছে। এটা কি নতুন কথাটাও কি আমাদের পার্থক্য। আবার যদি কতজন চলে গেল, চলে গেল, এই চলে যাওয়া কথাটাও আমাদের পার্থক্য। এগুলো একদম ফিক্স করতে হবে, তাহলে লাস্টে যে বিয়োগ করবেন এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যখন বুঝবেন যে নতুন কতজন শ্রমিক আসলো, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার আগেরটাও জানতে হবে, পরেরটাও জানতে হবে। তার মানে নতুন জনসংখ্যা দিয়ে আপনি শ্রমিক বের করবেন, এটা আর আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আপনি জানেন নতুন যতজন আসলো এটা হচ্ছে একটা পার্থক্য। তার মানে আগেরটা এবং পরের জনসংখ্যা, এই দুটোর পার্থক্য হচ্ছে নতুন শ্রমিক আসা। তার মানে এই কনসেপ্টটা আপনার মেমোরিতে কি ফিক্সড করে দেওয়া উচিত, তাহলে আর গণিত সাগরের মতো মনে হবে না। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এখন দেখেন এই অঙ্কটার বেসিক কি বলতো, খেয়াল করে দেখেন। আপনারা যারা আগের পর্বগুলো করেন নাই তারা হয়তো শর্টকাটটা বুঝেন নাই, আমি বলি। এখানে মূলত এটা একটা গুণের ঐকিক। কিভাবে দেখেন, উম, একটা কাজ 14 দিনে 25 জন শ্রমিকে করতেছে, 10 দিনে কতদিন করবে? আমরা জানি যেটা বের করতে হয় ওটা ডানে থাকে, তার মানে যেটা দেওয়া আছে এটা বামে থাকে। তাহলে 10 দিন দেওয়া আছে মানে 14 দিন বামে থাকবে। যে একটা কাজ 14 দিনে করে কতজন, আমাদের 25 জন শ্রমিক। আমি একটু শর্টে লিখতেছি আপনারা বুঝবেন। তাহলে ওই একটা কাজ যদি একদিনে করতে যায়, 14 দিনের কাজটা যদি একদিনে করতে চায়, তাহলে আমাদের শ্রমিক কি হবে, বা- বেশি লাগবে, কারণ বেশি ছাড়া অল্প সময়ে করতে পারবেন না। এরপর বলছে না, একদিনে না করে যদি ওটা 10 দিনে করে, তাহলে তো এইটার তুলনায় কম লাগবে। তার মানে কি এবার ভাগ হবে, তাহলে উপরে 25, নিচে হচ্ছে 14, তাই কিনা? তাহলে 10 দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদের এখানে আসবে কত 35 জন শ্রমিক। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি প্রায় সময় এখানে একটা বেসিক আপনাদের বলি, যে এই যে একের মান আমি এখানে যখন বলছিলাম তখন বলছিলাম ঐকিকের একের মান যখন আপনি বের করবেন, তখন যদি আপনার সময় এবং কে শ্রমশক্তির মাঝে ঐকিকটা হয়, সময় এবং শ্রমশক্তি, এটাকে আমি পারফর্মার বলছিলাম, এটাকে টি বলছিলাম। একের মান নির্ণয়ে গুণ হয়, একের মান নির্ণয়ে প্রথমে যদি গুণ হয়, তাহলে এটা শতভাগ নিচে, পরের ভাগ কি কি হবে ভাগ হবে। যার কারণে আমি প্রথমবার এই দুটো গুণ করেছিলাম, পরের বার কি ছিল আমাদের টি ছিল। তার মানে পরের বার আমার এটা আবার ভাগ করব, কারণ টি একবার গুণ করছি, এবার পরের বার ভাগ হবে। কেন হবে? এই যে একজনে যদি একদিনে করতে যদি এতজন শ্রমিক লাগে, ঐকিক সবসময় দুটোর মাঝে তুলনা হয়, এটা আর এটা। একজনের মাঝে যদি একজন একদিনে করতে যদি এতজন লাগে, তাহলে ওই কাজটা 10 জনে করতে গেলে এটার তুলনায় কম লাগবে, কম মানে ভাগ। আবার এখানে এই দুটো যখন ঐকিক করছিলাম, 14 দিনে লাগে কি 25 জন শ্রমিক, এখন ওটা যদি একদিনে করতে চান তাহলে আমার লোক বাড়াতে হবে, এই কারণে এখানে গুণ করছিলাম। তার মানে ঐকিক সবসময় পাশাপাশি দুটোর মাঝে হয়, ঐকিক সবসময় পাশাপাশি দুটোর মাঝে হয়। তার মানে তিনটা ধাপ। আপনারা ঐকিকে যারা আমার বেসিক মূল ক্লাস করেছেন তারা জানেন যে এই অঙ্কে কতগুলো ভেরিয়েশন আছে।
কয়টা সংস্কার করতে হবে, কোন কোন জায়গায় ঠিক করতে হবে, এটা আমার ক্লাসগুলো আপনি একদম চোখ বন্ধ করে পারবেন। সেটা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন, যে এই দুটোর মাঝে ঐকিক হচ্ছে, তার মানে 14 দিনে যে শ্রমিক লাগবে একদিনে করতে গেলে বেশি লাগবে, তার মানে গুণ। এবার আসেন, একদিনে করতে যতজন লাগবে, এবার যদি ওটা 10 দিনে করতে চান তাহলে আমার শ্রমিক কমিয়ে দিতে হবে, মানে ভাগ। আর আরেকটা বেসিক হচ্ছে, প্রথম ধাপে গুণ হলে পরে ভাগ হবে, প্রথম ধাপে ভাগ হলে পরে গুণ হবে। এটি হচ্ছে ঐকিকের একদম মূল ক্যারেক্টার। তাহলে এই যে প্রথমে 25 জন শ্রমিক লাগলো, এবার 35 জন, এখন নতুন থাকা মানে কি পার্থক্য, পার্থক্যটা কি আমাদের প্রথম যে শ্রমিক এবং নতুন যে শ্রমিক এটার পার্থক্য। এই কারণে আমাদের নতুন শ্রমিক লাগতেছে মূলত কত, আমাদের 35 থেকে বাদ দিতে হবে 25, তাহলে কত, 10 জন। বলেন বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্ট করবেন, খুব দ্রুত হারিয়ে। ওকে, এবার আসেন, এই অঙ্কটা আমরা অসংখ্যবার সমাধান করেছি এই কোর্সে, রাইট? চলুন আমরা যথারীতি এখন সমাধান করব। নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম। তাহলে আমাদের এটা কি বৃহত্তম চেয়েছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, পাশাপাশি দুটোকে কি করা, আগে দুটোর মাঝ থেকে একটাকে বৃহত্তম বের করা। তাহলে প্রথমত ভগ্নাংশ আছে কত, 3/, এখানে 4। যারা নতুন আছেন তারা একটু খেয়াল করেন, যখন অঙ্কে বৃহত্তম চাইবে, যখন অঙ্কে বৃহত্তম চাইবে, তখন আমরা যে কাজটা করব, এই দুটোর মাঝে যেটা বড় ওটা বের করবো। এটা বের করার নিয়ম হচ্ছে এই ক্রস পদ্ধতি। কি পদ্ধতি? ক্রস পদ্ধতি, ভালো করে মাথায় রাখেন। তাহলে এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 3 তিরিকে 9। আমাদের এটার ভিতর যেটা বড়, সেই ভগ্নাংশটা এখানে উইনার হবে, এই ভগ্নাংশটাকে উইনার হবে, তার মানে এ বাদ পড়বে, তাহলে এখানে 3/4 আসলো। তাহলে এই দুটো থেকে 3/4 উইনার হয়েছে, এবার এই যে উইনার হলো ওর সাথে পরেরটা তুলনা করব। তাহলে এটা হচ্ছে আমার 5/6। এবার আমি কি করব, যথারীতি আবার আর আর গুণ করব, 3 6 18, আবার 4 5 20। তাহলে এই দুটোর ভিতর কোন গুণফলটা বড়, আমার এই গুণফলটা বড়, তার মানে যথারীতি এ আমার উইনার। ক্লিয়ার? এ উইনার। এবার এই উইনারকে নিয়ে তার পরের জনের সাথে আমরা কি করব, ফাইট করব। তাহলে এবার 7/9, এবার আমরা আবার আড়াআড়ি গুণ করব, 6 7 42, আবার 5 9 45। ক্লিয়ার? এবার এর ভিতর উইনার হচ্ছে কে, এ। তার মানে হচ্ছে কি আমাদের ফাইনালি উত্তর হচ্ছে 5/6। যেহেতু এটা অনেকবার সমাধান করেছি এই কারণে সময় নষ্ট করলাম না। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আরে খুব দ্রুত। আপনারা প্রত্যেকটা পর্ব আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা এখানে মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন, নিয়মিত ভাবে ক্লাসগুলো করেন। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা পরবর্তী অঙ্কটা যাব, 6 নম্বর অঙ্ক। বার্ষিক কত হার সুদে আমরা যদি 275 টাকার 4 বছরের সুদ আসলে 460 টাকা হবে, এটা আমাদের বের করতে হবে। এই অঙ্কের কল টু অ্যাকশন কি বলেন? এই অঙ্কের কল টু অ্যাকশন হচ্ছে আমার শতকরা হার বের করতে হবে, অর্থাৎ শতকরা সুদ বের করতে হবে। এটাই হচ্ছে কল টু অ্যাকশন। আপনার অঙ্কের কল টু অ্যাকশনটাকে আপনাকে সবার আগে কি বুঝতে হবে, যে অঙ্কে কি চাচ্ছে, তার উপর ভিত্তি করে অঙ্ক করবেন। এখন আমি একটু বলি, এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা বেসিক থেকে করেন সময় বেশি লাগবে, আপনি যতই এক্সপার্ট হন বেসিক থেকে করতে গেলে সময় মানে আপনার বেশি লাগবে। আর যদি সরাসরি আপনি সুদ কষার সূত্র দিয়ে করেন তাহলে সময়টা কম লাগবে, সুদ কষার অঙ্ক দিয়ে করলে সময়টা কম লাগবে। আমি এবার একটু আপনাদেরকে দেখাই শতকরা সুদের হার বের করতে গেলে আমরা কিভাবে বের করব। এখন আমাদের মূলত এখানে সূত্রটা হচ্ছে মূলত, একটু ভালো করে খেয়াল করেন, অনেকে PNR দিয়ে করে, ঠিক আছে, কিন্তু আমার শিক্ষার্থীদের আমি বাংলা সূত্রটা ব্যবহার করাই, কারণ হচ্ছে আমার মূল ক্লাসে এটা 5 7 মিনিটে পুরো সূত্রগুলো স্থায়ীভাবে মুখস্থ করিয়ে দিই, ফলে আর ওনাদের সূত্র নিয়ে সমস্যা হয় না। এই কারণে মূলত আমি এখানে কি বাংলা সূত্রটাই ব্যবহার করতেছি, যেহেতু এখানে আমার অনেকেই আমার মূল বেসের স্টুডেন্ট আছে। শতকরা সুদ দেখেন, তাহলে সুদের হারের সূত্র হচ্ছে, দেখেন এখানে আসল হবে এবং এখানে সময় হবে, আর উপরে হবে আমার সুদ, আর হচ্ছে 100। ক্লিয়ার? তাহলে আমরা ভ্যালুটা বসাবো, তার মানে কল টু অ্যাকশন অনুসারে আমার এখানে 3টা তথ্য লাগবে, সবসময় 3টা তথ্যই লাগে। একটা চাই, সুদ কষার অঙ্কে 4টা তথ্য লাগে,
এর ভিতরে একটা মিসিং থাকে, বাকি তিনটা দেওয়া থাকে। এখানে সুদ লাগবে। দেখেন আমার এখানে সরাসরি সুদ নাই, কিন্তু একটা তথ্য আছে। এখানে আসল 275, সুদ আসল হচ্ছে 460। তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে কি? আমার সুদ। তাহলে সুদ জিনিসটা খেয়াল করে দেখেন, আমার সুদ আসল এবং আমার কি 275 সুদের আসলের পার্থক্য হচ্ছে কি? আমার সুদ। তাহলে 7 থেকে 5 গেলে 2, এখানে কি 10 থেকে 7 গেলে 3, হাতের 1, 132। এটা হচ্ছে আমার সুদ। আমি 132 সুদটা পেয়ে গেলাম, তাই কিনা? এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে 275 টাকা 4 বছর। আসলটা তো আমার জানা আছে, আসল কত? 275। আসল 275, এবার সময়টা কত? আমার 4 বছর। তাহলে আমি যদি এবার কাটাকাটি করি, তাহলে কাটাকাটিতে কি দাঁড়াবে? আমার কাটাকাটিতে দাঁড়াবে, এটা যদি আমি 25 দিয়ে কাটি, তাহলে মজার ব্যাপার হচ্ছে এখানে 200-র ভিতর 8টা 25, আর 75-এর ভিতর 3টা, 8 3 11। আবার 11 দিয়ে যদি এটা কাটি, 11 কে 11, আরো থাকে 22, 11 2 × 22। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে কি? 22%। প্লিজ, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সরি, 12%। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানাবেন, 12% বুঝতে পারছেন কিনা। মাশাল্লাহ, মাশাল্লাহ। এখন এটার বেসিকে আমার মনে হয় না আর যাওয়ার দরকার আছে, কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রতিদিন অনেক প্রশ্ন বাড়তেছে। কারণ আগে প্রশ্নের সংখ্যা কম ছিল, এখন প্রশ্নের সংখ্যা বেশি। ক্লাসটা 2 ঘন্টা হয়ে গেলে অনেক কঠিন হয়ে যায়। চলেন আমরা একটু সামনে আগাই। এবার দেখেন, এই অঙ্কটাও আমি অনেকবার এই ধারাবাহিকে আমি সমাধান করেছি, অনেকবার করেছি। এখানে কি বলছে? একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা একটা সুষম বহুভুজ যদি চিন্তা করি, এখানে সুষম বহুভুজ যদি আমরা চিন্তা করি, ওকে, এখানে যে কোনো একটা বহুভুজ, আমি তো জানি না এটা দেখেন বাহুর সংখ্যা মানে 5টা, মানে কি পঞ্চভুজও হতে পারে, ষড়ভুজও হতে পারে, অষ্টভুজ হতে পারে, এইভাবে 9টা বাহুরও হতে পারে, তাই কেন? এখন আমি জানি না কোনটা, কিন্তু একটা ধরেন আমি একটা জিনিস কল্পনা করে নিলাম, জাস্ট কল্পনা করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। এখানে ধরেন আমাদের এটা একটা বহুভুজ, এটা অবশ্যই সুষম হতে হবে, আমার চিত্রটা সুষম হয় না, আমি ধরে নিচ্ছি সুষম। এখন ধরেন আমি এই বহুভুজটার, এখানে ধরেন এটা অন্তকোণ দেওয়া আছে 135, এটা অন্তকোণ। এই যে এগুলো প্রত্যেকটা অন্তকোণ। এটা যাতে আবার পঞ্চভুজ না ধরেন, আমি কিছুটা অংশ মুছে ফেললাম এখন। বুঝতে পারছেন? আপনি তো বুঝতে পারছেন আমি বহুভুজ থেকে একটা অংশ নিচ্ছি, কারণ এটা যে পঞ্চভুজ কিনা এটা তো আমি জানি না। ধরেন এই একটা অন্তকোণ, এই অন্তকোণ থেকে আমাদের এই টাইপের অঙ্কে প্রথমত কি বের করতে হবে? এই বহিস্থ কোণটা বের করতে হবে, যে এর বাইরের কোণটা কত। তাহলে এই টোটালটাই হচ্ছে 180। 180 থেকে যদি আপনার 135 চলে যায়, 180 থেকে যদি 135 চলে যায়, এখানে 5, হাতের 1 4, তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণটাকে হচ্ছে আমাদের কত? 45 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন বের করলাম? কারণ যখনই আপনি বাহুর সংখ্যা বের করতে চাইবেন, যখন আপনি বাহুর সংখ্যা বের করতে চাইবেন, তখন এটা নিয়ম হচ্ছে আমাদের সবকটা বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360। 360 ডিগ্রিকে আপনি যদি বহিস্থ কোণ দ্বারা ভাগ করেন, তাহলে আপনার কি চলে আসবে? বাহুর সংখ্যা আসবে। বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে বাহুর সংখ্যা আসবে। তাহলে 360 ডিগ্রি, এখানে আমি 45 দিয়ে যদি ভাগ দেই, 45 ডিগ্রি দিয়ে, তাহলে দেখেন তো এখানে এটা এটা কাটলে 8 বার যাবে। তার মানে আমার বাহু আসবে কত? 8টা। বলেন বুঝতে পেরেছেন কিনা? বাহু আসবে কয়টা? 8। এখন আমি একটু বলি, এটা নিয়ে আমাদের একদম বিগত পর্বে অনেক চমৎকার বেসিক বলা আছে, একবার পড়লেই দেখলে আপনার এই টাইপের যত টাইপের অঙ্ক আছে, 5-7টা টাইপ আছে, সবই আপনি পারবেন। তার মানে অনুরোধ থাকবে একদম প্রথম পর্ব থেকে আপনারা একটু দেখে নেবেন। কথাটা ক্লিয়ার? ওকে। তাহলে আমি একটু বলি, যারা বুঝেননি তাদের ক্ষেত্রে আমি একটু বলি, আমাদের এই সুষম বহুভুজ কনসেপ্টটাকে খেয়াল করেন। সুষম বহুভুজের কনসেপ্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট, ধরেন আমাদের একটা বহুভুজ, খেয়াল করেন, ধরেন এটা একটা বহুভুজ। না, আমার চিত্রটা ভালো হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে, জঘন্য। তবু আমি আমার মতো করে ধরেন এঁকে নিচ্ছি, হ্যাঁ? ধরেন এটা একটা বহুভুজ। এই বহুভুজে কি কি ক্যারেক্টার আছে এটা আপনাকে বুঝতে হবে। এই বহুভুজের ক্যারেক্টার গুলোর একটা ক্যারেক্টার হচ্ছে এই বাহুগুলো সমান। প্রথমত বুঝেন, কখন সমান হয়? যখন কথাটা বলা থাকে সুষম। ওকে। বাহুর সাথে কার সম্পর্ক? কোণের সম্পর্ক।
এখানকার এই কোণগুলোকে বলা হয় কি সুষম কোণ, এবং এরা হচ্ছে আমার অন্তঃকোণ। তার মানে এই কোণগুলো সমান। দেখেন তাহলে প্রথমত আমি কি পেলাম, এটার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। তারপর আমি কি পেলাম, আমাদের প্রতিটি কোণ সমান। ঠিক আছে, প্রতিটি কে কোণ সমান। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে কয়েকটা তথ্য পাবেন যেটা আপনাকে বুঝতে হবে। এই যে এটাকে যদি আমি বর্ধিত করি, দেখেন এটা হচ্ছে আমার অন্তস্থ কোণ, এটা কি আমার অন্তস্থ কোণ, ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে আমার অন্তস্থ কোণ। আর এই যে বাহিরের যেটা, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ, এটা হচ্ছে কি আমার বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। মজার ব্যাপার হচ্ছে এরকম বহিস্থ কোণ এখানেও আপনি আঁকতে পারবেন, তার মানে এটাও বহিস্থ কোণ। মজার ব্যাপার হচ্ছে এখানেও আঁকতে পারবেন, এটাও হচ্ছে আমার, এটা হচ্ছে বহিস্থ কোণ। সরি, এই যে এখানে এটা, কথাটা ক্লিয়ার? এই যে বহিস্থ কোণগুলো, দেখেন তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। ক্লিয়ার? এই যে বহিস্থ কোণ, এই বাহিরেরটা। একইভাবে এটাও হচ্ছে আমার বহিস্থ কোণ, একইভাবে আমাদের এটাও হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে দেখেন এই যে বহিস্থ কোণ যেগুলো পেলাম এগুলো সমান। তার মানে এই কোণ সমান মানে কি, আমার অন্তস্থ কোণগুলোও সমান, আবার একই সাথে আমাদের বহিস্থ কোণগুলোও কি সমান। ওকে, এবার আসেন আমাদের যে কাজটা, আপনি যদি এই কয়টা কোণ, এই এটা 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 এই কয়টা কোণ যদি যোগ করেন, তাহলে সবগুলো বহিস্থ কোণের যোগফল হচ্ছে 360। দেখেন সবগুলো বহিস্থ কোণগুলোর সমষ্টি, এটা যতগুলোই হোক, এখানে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, পাঁচটা বহিস্থ কোণ আছে। এখানে যদি অষ্টভুজ থাকতো ওটার 8টা বহিস্থ কোণ থাকতো, আবার যদি ষড়ভুজ থাকতো ওটা 6টা বহিস্থ কোণ থাকতো। সবগুলো বহিস্থ কোণের যোগফল সবসময় কি হবে, বহিস্থ কোণের যোগফল সবসময় কত হবে, 360 ডিগ্রি। কথা বুঝতে পারছেন? 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রিকে যদি আপনি যদি কি করেন, বাহু দিয়ে ভাগ দেন, এই দেখেন বহিস্থ কোণ দিয়ে যদি ভাগ দেন, তাহলে এখানে বাহুর সংখ্যাটা পাবেন। যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আবার যদি বাহু দিয়ে ভাগ দেন তাহলে আপনি কি বহিস্থ কোণ পাবেন। আমি দুটো সূত্রই একটু দেখাচ্ছি, যে বহিস্থ কোণ পেতে হলে আমরা কি করব, বহিস্থ কোণ পেতে হলে আমাদের 360 ডিগ্রিকে আমার কি করতে হবে, বাহুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি বাহুর সংখ্যা দিয়ে একটা টেস্ট করে দেখি, এখানে বাহু কয়টা বলেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই কিনা? একটা দুইটা তিনটা চারটা পাঁচ, এখানে কয়টা লিখছি, 6টা, সরি। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। তাহলে আমি যদি এখানে একটু হিসাব করি, 360 ডিগ্রিকে 6 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে কত হচ্ছে, 6 6 36, তার মানে 60 ডিগ্রি। তাহলে এখানে আমার কি বহিস্থ কোণ বের করলাম কিভাবে, এই 6টা বাহু দ্বারা ভাগ করলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার কি বলে, এই এটার মান হচ্ছে মূলত আমার 60 ডিগ্রি। এখন যদি আপনার কাছে অন্তস্থ কোণ চাওয়া হয়, আপনি কি বলতে পারবেন না এখানে অন্তস্থ কোণ কত? এই যে দেখেন এই যে রেখাটা, এর উপরেই তো দুটো, এই সরলরেখার উপরেই দুটো কোণ কি করতেছে, দাঁড়িয়ে আছে, একটা ভিতরের একটা বাহিরে। এখন এই টোটাল সরলরেখার উপর কোনো কোণ হলে সেটা 180 ডিগ্রি হয়। কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে যদি আপনার বহিস্থ কোণ দেওয়া থাকে 60, তাহলে 60-এর থেকে যদি বিয়োগ করেন, তাহলে অন্তস্থ কোণ কি 120 পাবেন না? খেয়াল করে দেখেন, এখন আমাদের এই অঙ্কে উল্টো কাজটা করছে, কি করছে, আমাদের অন্তস্থ কোণটা দেওয়া আছে, তাহলে 180 থেকে যদি অন্তস্থ কোণ যদি বাদ দেন, তাহলে বহিস্থ কোণ পাবেন না। তাহলে বহিস্থ কোণ যদি পান, বহিস্থ কোণ দ্বারা ভাগ করলে বাহুর সংখ্যা পাচ্ছেন। এই জিনিসটি কিন্তু এখানে বোঝানো হচ্ছে, আর কিচ্ছু না। এই কারণে আমি কি করেছিলাম, এই অঙ্কে আমি বললাম যে একই সরলরেখার উপর দুটো কোণ দাঁড়িয়ে থাকে, একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ। এদের ভিতর যদি আমি এখানে অন্তস্থ কোণটা 135 ডিগ্রি আমি বাদ দেই, 135 বাদ দিলে তাহলে আমার টোটাল থাকতেছে কত, 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি হচ্ছে বহিস্থ কোণ। তখন এই জায়গায় এটা হচ্ছে কি বহিস্থ কোণ। এবার যদি 360-কে বহিস্থ কোণ দ্বারা ভাগ করি, তাহলে আমার বাহুর সংখ্যা চলে আসতেছে। এখন বলেন বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু দ্রুত কমেন্ট করবেন যে বুঝতে পেরেছেন কিনা।
মাশাল্লাহ, মাশাল্লাহ। ওকে, এবার আসেন আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা দেখেন, এই টাইপের বড় অঙ্ক ইদানিং আর আসে না। এটা 2008 সাল 10-এর ওদিকে আসতো। আহ কিন্তু যদি আসে 20টা অঙ্কের একটা অঙ্ক হয়তো 1-2 মিনিট আপনার লাগতেই পারে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। এই টাইপের অঙ্ক যাদের বেসিক স্ট্রং না আছে তারা ডিটেলস করে ফেলবেন, আর যদি বেসিক স্ট্রং থাকে তখন শর্টকাটটা সাপোর্ট করব। আমি দুটো মেথডের একটা দেখাবো যেহেতু অঙ্কটা বড়। এখানে দেখেন, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কের একটা ছোট্ট একটা বেসিক আমরা শিখবো। অনেকে পাশাপাশি দুটো জিনিস গুণ করতে পারে না, কথা বুঝতে পারছেন? এটা আমি আজকে একটু আপনাদের ক্লিয়ার করে দেবো, তাহলে আপনাদের ভবিষ্যতে আর সমস্যা হবে না। দেখেন, এখানে 1 - 2x, এখানে -10। আমাদের যে কাজটা করতে হবে, এই অবস্থায় অঙ্ক করা যাবে না। আমাদের এগুলো কি করতে হবে, উৎপাদক গুলোকে রাশিমালাতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এটা এটা গুণ করে ফেলতে হবে, এটার এটা গুণ করে ফেলতে হবে। তাহলে গুণ করার নিয়মটা কি? আপনি এই পাশ থেকে করেন আর এই পাশ থেকে করেন। ধরেন আমি এটা দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে আপনার নিয়মটা হচ্ছে এইটাকে দিয়ে আগে দুটোকে গুণ করে ফেলবেন, এটা কাজ শেষ হবে। তাহলে এটা দিয়ে প্রথমে আমার 3x কে গুণ করলে 3 × 6 x²। তারপর এটা এখানে গুণ করব, সাইনটা সবসময় মাথায় রাখবেন, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 2, এখানে কি 2 × 2 = 4, তার মানে কি 4x। এবার আপনাকে যে কাজটা করতে হবে দ্বিতীয়টা দিয়ে কাজ করবেন। এই দ্বিতীয়টা দিয়ে এটাকেও গুণ করবেন, দ্বিতীয়টাকে দিয়ে এটাকেও গুণ করবেন। তাহলে ব্যাপারটা কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 3 × 6 = 18x। তাহলে 6 × 2 = কত, 12, -12। দেখেন, প্লাস মাইনাসে মাইনাস একটা হলো। এবার যদি না বুঝে থাকেন, পরেরটা করতেছি, পরেরটা আবার একটু বোঝার চেষ্টা করেন। আমাদের ধরেন এই দুটো গুণ করব, তাহলে গুণের মেথডটা কি হবে? গুণের মেথডটা হচ্ছে, ধরেন এটা দিয়ে এই দুটোকে আগে গুণ করবেন এবং প্লাস মাইনাসে গুণফলটা সবসময় মাথায় রাখবেন। তাহলে 1 দিয়ে 4কে গুণ করলে 4ই হবে। তারপর এটাকে গুণ করলে +- 3x হবে, রাইট? ওকে। এবার আমাদের এটাকে দিয়ে একে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 2 = 8x। ভালো করে দেখেন। এরপর আমাদের এটা কি হবে, 3 × 2 = 6x, মাইনাসে মাইনাসে কি আমাদের প্লাস, 3 × 2 = কি 6x²। কথাটা ক্লিয়ার? সরি, 3 × 2 = 6x²। এখন খেয়াল করে দেখেন, আমাদের অতিরিক্ত এখানে 10 আছে। তাহলে এবার আমরা কি করব, এখানে একটা জিনিস আমরা সবসময় করব, যে সমান চিহ্নের ডান পাশে যদি সেম সংখ্যা এবং সাইন থাকে, যেমন 6x², এটা কি প্লাস, আবার এখানে 6x², এটাও প্লাস, তাহলে এই দুটো বাদ দিয়ে দেন, কারণ এক পাশে গেলে একটা প্লাস থাকবে একটা মাইনাস, অটো কাটা যাবে, তার মানে এখানেই বাদ দিয়ে দিলাম। ওকে। এখন দেখেন, এই দুটো যদি প্লাস মাইনাস আমি হিসাব করি, তাহলে এখানে কত হচ্ছে, 18 থেকে 14 গেলে 14x। ওকে। এরপর এখানে -12 থাকতেছে, এখানে আবার দেখেন আমার এখানে আস্তে আস্তে কত, 11x। তাহলে ওই 11x কে এই পাশে যদি আনি, এখানে তো -11x, দেখেন মাইনাস মাইনাস যুগের সময় সাইন ঠিক থাকবে। তাহলে -11x কে এই পাশে আনলে প্লাস হবে। ওকে। এখন এই 12টাকে আমি কেন লিখলাম না, এটা ও পাশে নিয়ে যাব। তাহলে এখানে আবার দুটো সংখ্যা আছে, 10 থেকে 4 গেলে -6। তাহলে -6, আবার এটা যোগ হবে 12। ভালো করে বুঝেন, ও পাশে গেলে কি হবে, যোগ হবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে 14 থেকে 11 গেলে আমার 3x হবে, -3x হবে, যেহেতু বড়টার আগে মাইনাস। এবার এখানে কত হবে, আমার মাইনাস না, সরাসরি 6 হবে। এখন উভয় পক্ষকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, এটা হবে 3x, ওটা হবে -6। মাইনাস দ্বারা গুণ করা মানে চিহ্ন বদলে যাবে, মাইনাস প্লাস হলো, প্লাস মাইনাস হলো। এবার যদি আমি এক্স করি, তাহলে এখানে -6, নিচে 3, তাহলে উত্তর হচ্ছে কি -2। বলেন বুঝতে পেরেছেন কিনা? এইগুলো মেইন ফ্যাক্ট হচ্ছে আপনি গুণটা করে নেবেন, ঠিক আছে? আর যদি আপনি এক্সপার্ট হন তাহলে অপশন টেস্ট করবেন। কিন্তু অপশন টেস্ট আমি গত ক্লাসে এটা দেখিয়েছি, আজকে আর ওদিকে দেখাবো না। আমি আবারও বলছি, এই অঙ্কটার মূল ফ্যাক্ট হচ্ছে এটা অনেক সেই 10-এর আগে এইরকম বড় বড় অঙ্ক ছিল, এখন আসে না। এখন ব্যাপারটা হচ্ছে আহ, এই যে দুটোকে গুণ করবেন, গুণ করাটাই ফ্যাক্ট। কিভাবে উৎপাদকটাকে গুণ করে এভাবে রাশিমালাতে নিয়ে আসবেন। তাহলে প্রথমটা দ্বারা দুটোকে গুণ করবেন, পরেরটা দ্বারা। আর এখানে আমি শর্টকাট করছি, শর্টকাট কেন করছি, এটা আপনি আরো লাইন বাড়ান, সমস্যা নেই। আমি সময় সেভ করার জন্য শর্টকাট করছি। আপনি এক্স গুলো এক পাশে নেন, সংখ্যাগুলো এক এক পাশে নেন। আমি আবারও বলছি, এখানে এটা যদি পারেন, এটা যদি কেউ না বুঝেন, এটা সমস্যা না, কারণ এটা আপনি করতে গেলে হয়ে যাবে। কিভাবে, সমস্ত এক্স গুলো এক পাশে রাখেন,
সংখ্যাগুলো এক পাশে রাখেন, তাহলে উত্তর এই যেটা চলে আসবে। কথাটা ক্লিয়ার? এইটুকু আপনারা একটু ট্রাই করবেন। ওকে, আমি আবারও বলছি, যদি শেষেরটা নিয়ে কারো সমস্যা হয়, এটা তো আমি দ্রুত শর্টকাট করছি, আপনি সমস্ত এক্স গুলো এক পাশে আনবেন, এটা তো পারবেন। সংখ্যাগুলোকে এক পাশে নেবেন, প্লাস মাইনাস করে যেটা আসবে ওখানে এক্স এর মান বের করবেন, হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমাদের এই অঙ্কটা আমরা একটু দেখবো। এটা একটু, এই টাইপের অঙ্ক করছি, তবে এটা একটু কঠিন অঙ্ক। বলেন এই অঙ্কটা একটু আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি, কথাটা বুঝাতে পারছি কিনা। দেখেন এখানে মূলত আমাদের কি বলা আছে বলেন তো। এই অঙ্কে স্পষ্টতর ভাবে বলা আছে যে 7 জন লোকের গড়, খেয়াল করেন একটু বোঝার চেষ্টা করেন, 7 জন লোকের গড় ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড কমে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ, গড় ওজনটা 3 পাউন্ড কমে যায় যখন 10 জন, 10 স্টোনের একজন, একজন লোকের পরিবর্তে, দেখেন একজন লোক 10 স্টোনের পরিবর্তে যখন নতুন একজন যোগদান করে। এই অঙ্কটা আপনাদের মনে আছে গত পর্বে যে করিয়েছিলাম, পিতা তার 3 সন্তানের গড় এত, মাতা এবং তার 3 সন্তানের গড় এত হলে 1.5 বছর করে কমে যায়, বলছিলাম কিনা? মাতার বয়স এত হলে পিতার বয়স কত, ওই অঙ্ক আর এই অঙ্ক হুবহু এক। ওখানে পিতা স্পষ্ট বলা ছিল, মাতা স্পষ্ট বলা ছিল, পিতার জায়গায় মাতা আসলে একটা করতো, মাতার জায়গায় পিতা আসলে একটা করতো। তখন আমরা এই তো অঙ্কটা দেখেছিলাম। এখানেও কিন্তু আমাদেরকে সেম ঘটনা, আমার কথাটা বুঝতে পারছেন, এটাও কি আমাদের সেম ঘটনা। এখন দেখেন, আহ আমরা গ্রাফটাকে একটু সাজিয়ে নিই। এখানে 7 জন লোক থাকলেও আমাদেরকে একজন লোক এমন আছে যে একজন যাবে আরেকজন চলে যাবে, তার মানে একজনটাকে আমি আলাদা করলাম, আরো থাকে 6 জন। এই 6 জন লোক, এরা আগে আগেও থাকবে পরেও থাকবে, এতে করে তাদের বয়সের একটা গড় আমরা পাবো, রাইট? তাদের এই 7 জনের একটা বয়সের গড় আমাদের জানা নেই, কিন্তু একটা বয়সের গড় আছে। আবার একজন লোক চলে যাবে, আরেকজন লোক আমাদের আসবে, কিন্তু ওই 6 জন লোক যে, তারা তো অপরিবর্তিত থাকবে। খেয়াল করে দেখেন, তার মানে এই অঙ্কে তারা স্পষ্ট করে বলছে, যারা নতুন আছেন আমি একটু আপনাদেরকে বলি যে একটা অঙ্কের, এটা একটা ধারাবাহিক সিরিজ, তো প্রতিদিন সেম টাইপের অঙ্ক করতেছে, এই কারণে মাঝে মাঝে কোনো অঙ্কে আমি একটু কম বলি। ওটা হয়তো যারা নিয়মিত করতেছেন তারা বোঝেন, কিন্তু হঠাৎ করে নতুন কেউ আসলে হয়তো এটা বুঝবেন না, আপনারা জিজ্ঞেস করবেন। কথা বুঝতে পারছেন? জিজ্ঞেস করবেন, তাহলে বুঝবো যে আপনি ব্যাপারটা জানেন না, আমাকে রিপিট করতে হবে। না হলে মানুষের সৃষ্টিগত ধর্ম হচ্ছে যে এটা তো গত 5টা ক্লাসে পড়া আছে, তাহলে আজকে আবার কেন এটা বলবো, কিন্তু আপনি তো নতুন। সেক্ষেত্রে আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস না করলে আমি হয়তো ধরে নেবো হয়তো আপনিও ব্যাপারটা জানেন। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, এই যে এখানে তারা একটা কথা বলছে, কথাটা কি খেয়াল করে দেখেন, এবার প্রশ্নটা দেখেন। 7 জন লোকের গড় হচ্ছে 3 পাউন্ড কমে যায়, এই যে দেখেন, এটা হচ্ছে 7 জন না? এই 7 জনের যে গড়টা, এটা যে গড় বয়সটা আছে, এটা 3টা পাউন্ড কমে যাচ্ছে যখন এই যে 10 স্টোনের একজন ব্যক্তি, ধরেন 10 এই যে এখানে এই একজন তো, তাই না? আমি ধরে নিলাম এই ভদ্রলোক যার ওজন হচ্ছে 10 স্টোন, এই 10 স্টোন ওজনের লোকটা, উনি চলে যাওয়ার পর যখন আরেকজন নতুন লোক আসে, তখন এদের গড়টা কত কমে যায়? 3 পাউন্ড কমে যায়। দেখেন, তখন এখানে গড়টা 3 পাউন্ড কমে যাচ্ছে, খেয়াল করে। অর্থাৎ এখান থেকে এই ভদ্রলোক 10 স্টোন ওজন নিয়ে চলে গিয়ে আবার ওই জায়গায় যখন নতুন একজন আসতেছে, তখন এই বাকি 7 জনেরই 3 পাউন্ড করে কমে যাচ্ছে। কেমন কমে যাচ্ছে দেখেন, আবার যদি এটা উল্টো কাজ করেন, নতুনকে বাদ দিয়ে আবার যদি ওকে নিয়ে আসেন, আবার কিন্তু প্রত্যেকের 3 পাউন্ড করে বেড়ে যাচ্ছে। মানে ওর নিজেরও 3 পাউন্ড করতেছে, এই 6 জনের প্রত্যেকেরই 3 পাউন্ড করে কি, ও যদি আবার ফেরত আসে তাহলে 3 পাউন্ড করে বেড়ে যাবে, তার মানে টোটাল গড়ে আমার 3 পাউন্ড করে কি বাড়তেছে যখন ও আসে। কিন্তু ও চলে গিয়ে যখন এ এন্ট্রি নিল, ও 10 স্টোন নিয়ে চলে গেল, আবার যখন এ এন্ট্রি নিল, তখন আবার প্রত্যেকেরই কি হচ্ছে, প্রত্যেকেরই ঘর মানে কি, প্রত্যেকেরই এখানে কয়জন, 6 7 জন হয়ে গেছে, তাই না? ওকে, এখানে প্রত্যেকেরই
প্রত্যেকেরই আবার কি আপনার 3 পাউন্ড করে কমে যাচ্ছে, 3 পাউন্ড করে কি কমে যাচ্ছে, এরও 3 পাউন্ড কমতেছে। তার মানে টোটাল দেখেন এখানে কত, 3 পাউন্ড করে, তিন তিন এখানে কি 6 জন না, তিন আর একজন, 7 জন। তার মানে 21 পাউন্ড। দেখেন হিসাবটা কোথায়, এই 21 পাউন্ডে। যে আপনি যদি এগুলো যোগ করেন, এগুলো যোগ করলে টোটাল আমাদের কি 21 পাউন্ড হবে। এই 21 পাউন্ডের একটা হিসাব কিরকম, এবার আমি একটু ক্লিয়ার করি। যে যদি এই লোক 10 পাউন্ড নিয়ে, 10 স্টোন নিয়ে চলে যায়, 10 স্টোন নিয়ে যদি চলে যায়, তাহলে আমার এই 21 পাউন্ড কি হচ্ছে, কমে যাচ্ছে। আমি কিভাবে বুঝলাম? কারণ তখন গড় আগে যা ছিল, এখান থেকে 3 পাউন্ড কমে যাচ্ছে। গড় কমে যাওয়া মানে কি, গড় কমে যাওয়া মানে এদের প্রত্যেকেরই 3 পাউন্ড করে কমে গেছে, প্রত্যেকেরই কি 3 পাউন্ড কমে গেছে। এখন যদি ঘটনাটা আমি আবার ওই ফ্ল্যাশব্যাক করি, ধরেন নতুনকে বাদ দিয়ে আবার পুরাতনকে আনলাম, তাহলে আবার প্রত্যেকেরই এই 3 পাউন্ড করে বেড়ে যাবে। তার মানে এখানে মূল হিসাবটা হচ্ছে এই একজনের সাথে সম্পৃক্ত, একজন চলে গেলে একজন আসলে, এটার সাথে আমার এই টোটাল 21 পাউন্ডের সমস্যাটা হচ্ছে। কারণ ও যদি চলে যায়, 21 পাউন্ড টোটাল কমে যাচ্ছে, কারণ প্রত্যেকের 3 পাউন্ড কমে যাওয়া মানে কি টোটাল 21 পাউন্ড কমে যাচ্ছে। আবার নতুনকে বাদ দিয়ে যদি আবার ওকে আনি, তাহলে আমার আবার প্রত্যেকে 3 বছর করে বেড়ে যাচ্ছে। তার মানে এই টোটাল 21 পাউন্ডের মূলত পার্থক্য। এটা বুঝতে পেরেছেন কিনা বলেন প্লিজ, এখন বুঝতে পারছেন কিনা এটা বলেন, একটু দ্রুত কমেন্ট দেন। অঙ্কটা মাঝখান থেকে বোঝানো টাফ, কিন্তু আমার বিশ্বাস আপনারা বুঝবেন। একটু দ্রুত কমেন্ট করুন, বুঝতে পারছেন কিনা, হারি আপ। ওকে, তাহলে একটা জিনিস শুধু খেয়াল করেন। তাহলে আমার এখানে যদি ওই 10 পাউন্ডের যার বয়স ছিল, 10 পাউন্ড, সরি 10 স্টোন, কথা বুঝতে পারছেন কিনা আমি একটু বলি। যে 1 স্টোন সমান, 1 স্টোন সমান 14 পাউন্ড। কত? 14 পাউন্ড। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে 10 স্টোন থেকে, এখানে আমি শুধু এটা বলি, এখানে নতুন একজন আসলে 21 পাউন্ড কমে যাওয়া মানে কি এর বয়সটা কম, এর বয়সটা কি কম, কত কম, এই 10 স্টোনের চাইতে 21 পাউন্ড কম। কারণ এ আসলেই 21 পাউন্ড কমে যাচ্ছে, তার মানে কি ওর চাইতে 21 পাউন্ড কম, এই কারণে কমে যাচ্ছে। কারণ এর বয়সটা তো সবার উপর প্রভাব ফেলতেছে। আবার যদি একে বাদ দিয়ে ওকে আনি, তাহলে আবার কে আমার 10 পাউন্ড বেড়ে যায়, এই 21 পাউন্ডটা বেড়ে যাচ্ছে, তাই কিনা? তার মানে কি এর বয়সটা আমার এ আসলে কি বেড়ে যাচ্ছে। আর যখন একে বাদ দিয়ে একে আনতেছি, তখন টোটাল 21 পাউন্ড কমে যাচ্ছে। তার মানে কি এই 10-এর সাথে 21 পাউন্ড কম হচ্ছে এর বয়স। কারণ 10-এ, দেখেন, এ 10 নিয়ে চলে গেছে, এও যদি 10 নিয়ে আসতো, তাহলে কিন্তু আমার ঘরের কোনো পার্থক্য হতো না, ঘরের কোনো পার্থক্য হতো। এও যদি 10 স্টোন নিয়ে আসতো, আপনারাই বলেন, তাহলে কিন্তু আমার ঘরের পার্থক্য হতো না, কারণ 10 নিয়ে গেছে, 10 আসছে। কিন্তু এর বয়স 10 না, কত, এই যে 10 থেকে 21 পাউন্ড বাদ দিলে যত তত, কারণ এ আসলে যেহেতু 21 পাউন্ড কমে যাচ্ছে, তার মানে কি তার বয়স 10 মাইনাস কত, আমার 21 পাউন্ড তো বলতে পারবো না, এখানে 14 দিয়ে ভাগ দিব। বলেন তো 14 দিয়ে কেন ভাগ দিব? কারণ হচ্ছে 1 স্টোন সমান 14 পাউন্ড, এটা তো পাউন্ডে দেওয়া, এটা স্টোনে। তাহলে তাই যদি হয়, একটু খেয়াল করে দেখেন, আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে 14, তাহলে 140, এখানে বাদ কত, 21। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে, কাটাকাটি করলে এখানে 9, আহ এক 9 হাতের 1, এখানে কত, 3। তাহলে 1 আর হচ্ছে 119 স্যার। 119, 119কে 14 দিয়ে ভাগ দেবে, 14 দিয়ে ভাগ দিলে যেটা আসবে আমাদের সেটাই উত্তর। কিন্তু আমরা এইভাবে কাটাকাটিটা করলে হয়তো একটু ঝামেলা হবে, আমরা এই যে এখানে কাটাকাটি করে নেব। এটা হচ্ছে কি 3 × 7 = 21, তাহলে 7 × 2 = 14, তাহলে এখানে 1.5 হলো, তাই কিনা? 1.5 যদি হয়, তাহলে এখানে 1.5 স্টোন বাদ দিলে আমার 1 9 8.5 স্টোন। কথাটা ক্লিয়ার? উত্তর কত, 8.5 স্টোন। বলেন বুঝতে পেরেছেন কিনা? স্যার একটু কঠিন স্যার। স্যার 1 স্টোন সমান 14 পাউন্ড, এটা তো আমরা জানতামই না। না, এই অঙ্কটা এমনিতেই কঠিন অঙ্ক। প্রাইমারিতে এমন কিছু অঙ্ক আসে যেটা আবার অন্য পরীক্ষাতে খুব একটা আসে না। আবার নিবন্ধনে এমন কিছু অঙ্ক আছে যেগুলো দেখবেন প্রাইমারিতেও আসে না, বিসিএস এও আসে না। প্রত্যেকটা পরীক্ষার একটা স্বতন্ত্র ফ্রেম আছে, এই ফ্রেমটা আমাদের বুঝতে হবে। আমি কি কথাটা বুঝাতে পারছি? আমরা জি স্যার। এখানে বাকিরা কি বুঝতে পারছেন আমি একটু বলি।
অঙ্কটা কঠিন লাগলো, এটা যাদের লাগছে, এটা কেন লাগছে? নাম্বার ওয়ান হচ্ছে আপনার মূল গড়ের বেসিক সম্পর্কে দুর্বলতা আছে। এই অঙ্কটা যা সমস্ত বেসিকের একটা মাদার পয়েন্ট বলতে পারেন। আপনি যদি এই মুহূর্তে আমি গড়ের বেসিক বোঝাতে চাই, তাহলে এই অঙ্ক সমাধানে আমার আধা ঘন্টা লাগবে, কারণ বেসিক আলোচনা আমার সবসময় বেশি সময় লাগে। এবং আমি বেসিক পড়ানোর পর বাকি গণিত আর বুঝতে আপনার সমস্যা হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর এখানে দেখেন, আমি তারপর আপনার বেসিক ডেভেলপ না করে একটা মেথড ব্যবহার করছি, যেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফ মেথড। আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে মূল ঘটনাটাকে, একজন আর ছয়জন আছে, তাদের একটা গড় আছে, গড় মানে প্রত্যেকে এই সংখ্যাটা হচ্ছে প্রত্যেকের জন্য সমান। আবার আরেকজন যখন নতুন আসবে ওর পরিবর্তে, তখন এই ছয়জন সহ আরেকটা নতুন গড় আসতেছে। এখন ঘটনা হচ্ছে, কোথাও গড় কমা মানে গড় বাড়া মানে প্রত্যেকেরই সমান পরিমাণ বাড়ার সমান পরিমাণ কমা। এখন আমার কথা হচ্ছে, ছয়জন তো তাদের বয়স চেঞ্জ হবে না, বাস্তব জীবনে তাই থাকবে। এই একজনের কারণে দুর্ঘটনাটা ঘটতেছে, 10 স্টোন নিয়ে একজন চলে যাচ্ছে, আরেকজন তার পরিবর্তে আসতেছে, ঠিক আছে, কিন্তু ও আসে ঝামেলা করতেছে, এই গড়টা তারা 3 পাউন্ড করে কমায় দিচ্ছে, তার মানে প্রত্যেকেরই 3 পাউন্ড করে কমতেছে গড়টা। এই 3 পাউন্ডটা কেন কমতেছে? ও যে 10 স্টোন নিয়ে বয়স চলে গেছে ওজন নিয়ে, এও যদি 10 স্টোন নিয়ে সমান নিয়ে আসতো, তাহলে তার কমতো না। তাহলে কমার কারণটা কি? কমার কারণটা হচ্ছে নিশ্চয়ই এ 10 স্টোনের সাথে কম নিয়ে আসছে, কারণ সমান নিয়ে আসলেও কি দুটোর গড় আমার কমতো না। তার মানে ও নিশ্চয়ই 10-এর সাথে কম নিছে। কত কম নিছে আমরা দেখবো যে কত পার্থক্য হচ্ছে দুটোর ক্ষেত্রে। প্রত্যেকেরই 3 করে কমে যাওয়া মানে 21 পাউন্ড পার্থক্য হচ্ছে। তার মানে এর বয়স নিশ্চিত এর সাথে 21 পাউন্ড কম। তাহলে এই যে বেসিকটা, এটা কিন্তু আমরা ঘরের ভিতরে প্রবেশ না করেই বুঝতে পারতেছি যে এ 10 পাউন্ড স্টোন নিয়ে যাচ্ছে, 10 স্টোন নিয়ে আসলে কমতো না, যেহেতু কমতেছে, তার মানে কত কমতেছে? 3 পাউন্ড, তার মানে প্রত্যেকেরই 3 পাউন্ড কমতেছে, তার মানে টোটাল 21 পাউন্ড কমতেছে। তার মানে নিশ্চিত থাকেন, এই 10 স্টোনের সাথে 21 পাউন্ড কম হচ্ছে এর বয়স। দেখেন, এর সাথে কিন্তু সহজ বেসিক আর নাই যে ঘরের ভিতরে প্রবেশ না করে আপনি গড়টা নিয়ে কথা বলতেছেন। এখন বলেন, বুঝতে পারছেন কিনা? আপনারা আমার কথাটাকে ফিল করতে হবে। ফিল না করলে, আপনি যদি আপনার চিন্তায় থাকেন, তাহলে কঠিন মনে হবে। বলেন, এখন বলেন, বুঝতে পারছেন কিনা? ওকে। আপনারা ভিডিওটা আরো দেখবেন, আর এই টাইপের অঙ্ক এর পূর্বে আরো দুটো করছি, কথা বুঝতে পারছেন? সেগুলো আপনারা একটু দয়া করে দেখে নেবেন। ক্লিয়ার? আর আপনারা আমার বেসিক কোর্সে থাকেন, বেসিক কোর্সে এই ব্যাপারগুলো অনেক ডিটেলস আলোচনা হয়, তখন এগুলো খুব সহজে মামুলি ব্যাপার, আপনি এমনিই পারবেন। আরেকটা বিষয় আমি একটু ফাঁকে আপনাদেরকে জাস্ট বলতেছি, আমাদের কিন্তু আহ, একটা ডু অর ডাই ব্যাচ শুরু করতেছি। ডু অর ডাই। ডু অর ডাই ব্যাচটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রজেক্ট এই বছরে। এই ডু অর ডাইটা হচ্ছে যারা প্রাইমারি দিবেন এবং নিবন্ধন দিবেন, এদের দুজন, এই দুটো কোর্সের সমন্বিত কোর্স, যে ডু অর ডাই ব্যাচ। এখন ডু অর ডাই ব্যাচটা কি? এই ব্যাচটা এমন একটা ব্যাচ যে আগামী 4 মাস সময় পাই, 5 মাস পাই, 6 মাস পাই পরীক্ষা, এ পর্যন্ত আপনাকে টোটাল কি পড়বেন, কতটুকু পড়বেন, কোন সাবজেক্টে কোন বইটার কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই সমস্ত কিছু প্ল্যান দিব আমি, এক্সিকিউট করব আমি, টেক কেয়ার করব আমি, আমার সাথে আমার টিচার প্যানেল। আমার সাথে আমার টিচার প্যানেল কিভাবে টেক কেয়ার? ধরেন, সকাল 11টায় জব সলিউশনের ক্লাস হবে, তারপর সন্ধ্যা 7টায় সপ্তাহে 3 দিন ইংলিশ ক্লাস নিব, 3 দিন গণিত ক্লাস নিব। তার মানে ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করাবো। তারপর আবার সপ্তাহে 6 দিন রাত 9টায় আমাদের এই নিবন্ধন প্রাইমারির সকল স্যারের ক্লাস হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমি এর ভিতর আবার আপনাকে রিভিশন টেস্ট, আপনাকে পড়া দেওয়া, রিভিশন ক্লাস নেওয়া, এভরিথিং থাকবে। আমি আপনাকে পড়া দিব, পড়া নিব, একই সাথে আপনাকে জব সলিউশনের প্রাইমারি নিবন্ধন বিসিএস কমপ্লিট করাবো, এবং সাম্প্রতিক জব সলিউশন যেগুলো পরীক্ষার জন্য আসবে, আমি 12 বছর ধরে জানি যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো আপনাকে পড়ানো হবে। একই সাথে আপনাকে গণিত, ইংলিশ, এ টু জেড সপ্তাহে 6 দিনই পড়ানো হবে আলাদাভাবে, অর্থাৎ সন্ধ্যা 7টায়। তাহলে আপনি দুইবার 11টায় আসতেছেন, সন্ধ্যা 7টায় আসতেছেন, আবার 9টায়। এখন বলতে পারেন এত ক্লাস কেন? এত ক্লাস মানে আপনার যাতে টেবিলে মুখস্থ না করতে হয়,
আমরা পড়া দিব, পড়া মুখস্থ করাবো। এটা হচ্ছে আমাদের মূল মত। এর বাহিরেও আমার সাথে পার্সোনালি কিছু রিভিশন প্রজেক্ট থাকবে। এই রিভিশন প্রজেক্টটাই হচ্ছে আমাদের একটা ম্যাজিক প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আপনার টোটাল পড়াগুলোকে আমরা অনেকবার রিভিশন করাবো। এবং আমাদের 5 থেকে 6 হাজার এমসিকিউ আপনার নখদর্পণে থাকবে, যেগুলো থেকে হুবহু প্রাইমারি নিবন্ধনে প্রশ্ন আসে। এখন প্রশ্নটা হচ্ছে, এই ডু অর ডাই বেসটা কারা ভর্তি হতে পারবেন? এই ডু অর ডাই বেসে সবাই ভর্তি হতে পারবেন না। তাদেরকে প্রথমত আমাদের ভাইবা দিতে হবে, এবং আমাদের গতকাল থেকে ভাইবা চলতেছে। এই ভাইবাই আপনাকে শর্তগুলোকে পাশ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। প্রথমত আপনাকে ভাইবা দিতে হবে। এই ভাইবা 5 মিনিটের ভাইবা হবে। এই ভাইবাতে আমাদের সকল শর্তের সাথে একমত হবে। অর্থাৎ আপনাকে আমার টিম যাচাই করবে, যদি মনে করেন আপনি পারফেক্ট, তাহলে কেবলমাত্র আপনাকে ভর্তির সুযোগ দেওয়া হবে। শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে, আপনাকে দৈনিক 10 থেকে 12 ঘন্টা সময় পড়তে হবে। এই পড়াটা কতটুকু কিভাবে পড়বেন এটা আমি নিজে টেক কেয়ার করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি আপনাকে যে পড়াগুলো দিব, এই পড়াগুলো শতভাগ শেষ করতে হবে, এবং এটার জন্য আমি সাপোর্ট দিব। গণিত পারেন না, গণিত সাপোর্ট দিব। ইংলিশ পারেন না, ইংলিশ সাপোর্ট দিব। অন্য সাবজেক্টের সমস্যা আছে, আমরা সাপোর্ট দিব। আপনাকে টোটালি তৈরি করা হবে। তারপর হচ্ছে, আগামী কোর্সটা 4 মাস হোক 6 মাস হোক, ফেসবুক ইউজ করা যাবে না, ইউটিউব ইউজ করা যাবে না, কিচ্ছু না। টোটাল সোশ্যাল মিডিয়া, আপনি যদি টিকটক ইউজ করেন, আপনি যদি ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনি যদি লিঙ্কডইন ইউজ করেন, আপনি যদি এক্স ইউজ করেন, আপনি ইউটিউব, ফেসবুক, অল কাইন্ড অফ কে সোশ্যাল মিডিয়া, টোটালি ক্লোজড, কোনোভাবেই ইউজ করা যাবে না। দেন আপনি যদি ভাইভাতে উত্তীর্ণ হন যে না আপনি সব দিক দিয়েই পারফেক্ট, আবার দেখা যায় আপনি ব্যস্ত মানুষ, আপনি এই বেসে সুযোগ পাবেন না। আপনি চাকরি করেন, আপনি এই বেসে সুযোগ পাবেন না। আপনার প্রচুর সমস্যা, আপনি এই বেসে সুযোগ পাবেন না। আলটিমেট ওই ভাইভাতে আপনাকে উত্তীর্ণ হওয়ার পর আমরা আপনাকে ভর্তি করব। এবং এই ভর্তির মেইন শর্তটা হচ্ছে, আপনাকে সময় দিতে হবে। আপনি কতটা মেধাবী অথবা মেধাবী না, এটা আমাদের কাছে মুখ্য না, আপনাকে টাইম দিতে হবে। এই টাইমটাই হচ্ছে এই কোর্সের মেইন শর্ত। এবং এই কোর্সে আমি যে বইগুলো সাজেস্ট করব, এই বইগুলোর বাইরে কোনো বই পড়া যাবে না। আমি আবারও বলছি, আমি যে বইগুলো সাজেস্ট করব, এই বইগুলো 2 বার 3 বার 4 বার 5 বার আমরা রিভিশন করব। এর বাহিরে কিচ্ছু পড়া যাবে না। তারপর ফাইনালি, এখানে আমাদের এই বছরের কোর্স ফি হচ্ছে 4,000 টাকা। তবে এই প্রজেক্টটার সুফল বোঝার জন্য আপনাকে আমরা একটা সুযোগ দিব। সেটা হচ্ছে, 2,000 টাকা আপনি এখন দিবেন, আর বাকি 2,000 টাকা চাকরি পাওয়ার পর দিবেন। এখন কেন চাকরি পাওয়ার পর দিবেন? কারণ আপনি যদি আমার কথাগুলো, আমার প্ল্যান, আমার স্ট্র্যাটেজি আমি যে যে জায়গায় দিব, যদি পৃথিবীকে 6 মাসের জন্য গুড বাই জানাতে পারেন, বা জানা আমাদের পরিবেশে আসলে আপনি এমনিতে জানাবেন যদি আপনার হাতে সময় থাকে। কারণ আপনাকে আমরা ওইভাবেই স্ট্রমিং করব। কথা বুঝতে পারছেন কিনা? ওইভাবে মেন্টরিং করব। সো আপনার হাতে মূল শর্ত হচ্ছে সময়টা থাকতে হবে, বাকি কাজগুলো আমি করব। এই 6টা মাস টেবিল আর আমার প্রজেক্ট, টেবিল আর আমার প্রজেক্ট যদি টোটালি কমপ্লিট করতে পারেন, আমাদের টার্গেট হচ্ছে এখানে প্রাইমারিতে 95% সাকসেস আনবো, আর নিবন্ধনে মিনিমাম আমরা 98 থেকে 99% সাকসেস আনবো এই বেসিক স্টুডেন্টদের কাছ থেকে। তার মানে হচ্ছে, আমরা নিশ্চিত যারা এই ভাইবা পাস করে এখানে আসবে তারা ডেডিকেটেড পারসন, এবং তাদেরকে আমরা ফাইনালি প্রায়, যেহেতু অধিকাংশই কোনো না কোনো ভাবে চাকরি পাবে, সেক্ষেত্রে আমরা বাকি পেমেন্টটাও পাবো। এটা আমরা কনফিডেন্ট। এখন ফ্যাক্টটা হচ্ছে যে, এখানে গতকালকেও আমাদের ভাইভাতে অনেকে বাদ দিছে, কারণ এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটা সিগনেচার প্রোগ্রাম। সিগনেচার প্রোগ্রাম মানে কি? আমাদের অন্য প্রোগ্রামগুলো অনেক শক্তিশালী, সেটা ভিন্ন। যেমন আমার আমার যদি নিবন্ধন কোর্সে আসেন, প্রাইমারি কোর্সে, আপনি সপ্তাহে 6 দিনে ক্লাস পাবেন। গণিত ইংলিশ সপ্তাহে 4 দিন ক্লাস পাবেন। মানে ওই 6 দিনের ভিতর 4 দিনই গণিত ইংলিশ পাবেন। ওটাও হচ্ছে বাংলাদেশের সবার চাইতে সেবা বেশি। তাহলে ওটাও প্রিমিয়াম কোর্স। এটা হচ্ছে প্রিমিয়াম প্রো, তার চাইতেও অ্যাডভান্স লেভেল, যেখানে সরাসরি আমার সাথে আপনার কানেকশন থাকবে। আর এটা আমি সবাইকে নেব না। অর্থাৎ আপনাকে ভাই ভাই উত্তীর্ণ হতে হবে, দেন আপনি এখানে ভর্তি হতে পারবেন। এই কারণে আমি
এর আগেও আমার টিমকে আরো শক্ত করে বলছি, আজকেও ভাইবা চলতেছে, আজকেও সারাদিন চলবে, কারণ আমাদের অনেক মেসেজ আসছে। এগুলো আমরা যেহেতু ভাইবা নিয়ে নিতে হচ্ছে, আমরা সবাইকে টাকা পাঠানোর জন্য নিষেধ করছি, যে আমরা ভাইবাই উত্তীর্ণ হলে তখন টাকা পাঠাবেন, এর আগে টাকা পাঠানো যাবে না। এই কারণে দেখবেন যে অনেকেই ভাইবা থেকে বাদ পড়তেছে। আমার কথা হচ্ছে, আমার 200 জন স্টুডেন্ট নেব, এই ভাইবা নিতে গিয়ে যদি 50 জনও পায়, যদিও 50 না, 200 সংখ্যাটা টিকিয়ে রাখতেই কঠিন হবে, কিন্তু আমি কথার কথা বলতে, যদি আমি 5 জনও পাই, ওই 5 জনকে নেব, কিন্তু আমি ওই সংখ্যা বাড়াবো না। এইটা হচ্ছে আমাদের ডু অর ডাই বেস। কথাটা বুঝতে পারছেন কিনা? না, আমি একটা জিনিস বলি, প্রিমিয়াম বেসের এই ডু অর ডাই বেসের কোনো সিক্রেটই পাবলিকে আসবে না। হ্যাঁ, এটা আপনারা একটু মাথায় রাখেন। এটা হচ্ছে আমার লাইফের সিগনেচার প্রোগ্রাম। আমি 2012-13 সালে এই প্রোগ্রামটা চালিয়েছিলাম। সেখানকার প্রায় 90%-এর উপরে শিক্ষার্থী, বিসিএস ক্যাডার, নন ক্যাডার, এবং বিভিন্ন আহ, যে প্রাইমারি থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব সেক্টরে আমার স্টুডেন্টরা আছে, এই বেসের স্টুডেন্ট। সেটা 2013 সালের প্রোগ্রাম। পরবর্তীতে আমার প্রতিষ্ঠান অনেক বড় হয়ে যাওয়াতে এই প্রোগ্রামটা যেহেতু আমার সাথে রিলেটেড, এটাকে কন্টিনিউ রাখতে পারিনি। তো এবার অনলাইনে আসাতে একটা সুবিধা হচ্ছে, আমি এক জায়গায় বসে এটা কন্টিনিউ করতে পারতেছি। এই কারণে আমরা প্রায় অনেক দিন পর আবার এই সিগনেচার প্রোগ্রামটা লঞ্চ করতেছি। সো এই সিক্রেট প্রোগ্রামের তথ্যগুলি কেবলমাত্র এখানকার মেম্বাররা জানবে। এর বাহিরে, মানে বাহিরে দুনিয়ায় এটা পাবলিশ হবে না। কথাটা বুঝাতে পারছি? বাহিরে দুনিয়া পাবলিশ হওয়ার কোনো সুযোগও নেই, কারণ এখানে ভর্তি হওয়ার এটাও একটা শর্ত, যে আপনি এখানকার কোনো সিক্রেট বাহিরে পাবলিশ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? ওকে। আর আমাদের যারা আগ্রহী থাকবেন, তারা টিউটর একাডেমিয়া, এই ফেসবুক পেজে, বানানটা দেখেন, অনেকে টিউটর একাডেমি মনে করেন, একাডেমি না, একাডেমি। এটাতে আপনারা মেসেজ করবেন, আমার মেসেজ করে আপনার নাম্বারটা দেবেন। আমি আবারও বলছি, আপনার নাম্বার দিলে আপনাকে ভাইবার জন্য কি করবে, নক করবে। অথবা আপনি এই এখানে হোয়াটসঅ্যাপে আপনার লিখবেন যে আমি ডু অর ডাই বেসে যুক্ত হতে চাই। এটার জন্য আপনি আগে নাম্বার দিবেন। কথা বুঝতে পারছেন? নাম্বার দিলে আপনাকে হয়তো 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে, বা 48 ঘন্টা, আপনার ভাইবার সিরিয়াল পড়তে। আর যদি ভাগ্য ভালো থাকে, তাহলে হয়তো আগেই ভাইবার সিরিয়ালটা পড়বে। আপনি এখানে মেসেজ করে আপনার নাম্বারটা জমা দেবেন, ওখানে বলতে হবে ডু অর ডাই বেসে আমি যুক্ত হতে চাই, তারপর আপনার নাম্বারটা দিবেন। এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আপনাকে এটাই করতে হবে। কথা বুঝতে পারছেন? ডু অর ডাই বেসে ভর্তি হতে চাই, আপনার নাম্বার দেবেন। দেন আমাদেরকে 48 ঘন্টা সময় দিতে হবে। আশা করি এত সময় লাগবে না, আমরা সর্বোচ্চ সময়টা নিচ্ছি। এর ভিতর ইনশাল্লাহ আপনার ভাইবার জন্য ফোন পাবেন। ঠিক আছে? ওকে, তাহলে আসুন আমরা একটু পরেরটাতে যাচ্ছি। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। এখানে দেখেন তো, এই অঙ্কটা কি আমরা শর্টকাট ইউজ করছি না? বলেন, শর্টকাট ইউজ করছি কিনা? এখন এই যে শর্টকাটটা আমি আজকে আর নতুন করে এই করবো না। এই অঙ্কটা অনেকবার সমাধান করছি, কারণ এটা যে বেসিক থেকে এটাকে 3-5 সেকেন্ডে সমাধান করা যায় না। আমি এটা আগে পর্বে বলছিলাম। তার মানে এটা শর্টকাট ইউজ করাটাই আপনার বুদ্ধিমানের কাজ। দেখেন, এখানে শুধু আমি মূল পয়েন্ট গুলো হাইলাইট করব এবং কল টু অ্যাকশন নিয়ে কথা বলবো। এখানে কল টু অ্যাকশনে চাইছে কাজটি কতদিনই শেষ করতে হবে। শর্ট টেকনিকের একটা ব্যাপার হচ্ছে, সিটিএ নিয়ে এতটা মাথা ঘামাতে হয় না, ওই সূত্রই আপনাকে সিটিএ এনে দিবে। কথা বুঝতে পারছেন? সো এখানে নিয়মটা হচ্ছে, প্রথম ধাপে যারা আছে সবাইকে প্রথম বাক্য, এই যে প্রথম বাক্যাংশটা, যার ভিতর বা আছে এবং দিন আছে এই পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে দিন পর্যন্ত, এটা একটা কোরাম। এই সবকটা আপনার গুণ করতে হবে। তাহলে আপনি গুণ করেন 3, 6 এবং 16। এরপর আপনাকে ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ মানে আমি বোঝাচ্ছি, এই যে এখানে পুরুষ আছে, স্ত্রী লোক আছে, এখানেও পুরুষ আছে, স্ত্রী লোক আছে, এবং এদের মাঝে কি ও দেওয়া। খেয়াল করে দেখেন, ক্রস গুণটা কিভাবে করবেন। বিপরীত ভাবে ক্রস গুণ করতে হবে। ক্রস মানে তো আসলে বিপরীত ভাবে। এখানে পুরুষের সাথে পরের মহিলা গুণ করতে হবে, আর এখানকার মহিলার সাথে পরে পুরুষ গুণ করতে হবে। এটাই হচ্ছে ক্রস গুণ। তাহলে আমাদের এখানে পুরুষ কয়জন? 4 জন। তাহলে নিচে মহিলা গুণ করতে হবে, তাহলে মহিলা কত? 5 জন। ওকে, ক্রস গুণ করলে এবার মাঝখানে প্লাস চিহ্ন দিবেন। এরপর আসেন মহিলা, মহিলা কয়জন? 6 জন। তাহলে এবার আর মহিলার সাথে গুণ হবে না, কার সাথে হবে? পুরুষ। পুরুষ কয়জন? 2 জন। খেয়াল করে দেখেন। তাহলে আমাদের 4, 6, 16
এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 12। খেয়াল করে দেখেন, এই জায়গায় 4, 6, 16, এখানে হচ্ছে কত, 2, 3, 32। তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি, তাহলে আমাদের কত হবে, 4 8 32, 8 দুগুণে 16, 12। তাহলে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রথম বাক্য সবগুলো গুণ করবেন, পরে বিপরীত জেন্ডার হিসাব করে আপনি ক্রস গুণ করবেন। ক্লিয়ার? বিপরীত, দেখেন বিপরীত জেন্ডার কি, 4 জন পুরুষের সাথে নিচের মহিলা গুণ করবেন, 6 জন মহিলার সাথে নিচে পুরুষ গুণ করবেন, গুণ করে যোগ করে দেবেন। বেশ, সূত্র হয়ে গেল। বলেন পারবেন কিনা? ওকে, এখানে বলছেন ভালো লাগলো স্যার বিষয়টা, কিন্তু স্যার আমার টিউশন আছে, একটু সমস্যা হবে। এটাই ভর্তি হওয়ার পর প্রবল ইচ্ছে আমার, জাস্ট আমি অ্যাটেন্ড করতে ক্লাসে নাই, এটাই ভর্তি হওয়ার প্রবলেম। ওকে, আমি যে জব একটা কনফার্ম করতে চাই। সরি, আমাদের এখানে আসলে ওই কেবলমাত্র শর্ত ফিল আপ করতে হবে, শর্ত ফিল আপ ছাড়া আমরা কাউকে সুযোগ দেবো না, আমাদের ক্লাসে থাকতে হবে। কারণ আমার ক্লাস মানে আপনাকে মোটিভেটেড রাখবে, আপনাকে কি করবে, চাঙ্গা রাখবে, আপনাকে সবসময় একটা কি ভাইবের উপর রাখবে। কথা বুঝতে পারছেন? এটা আমার লাগবে, এটা ছাড়া ধরেন আপনি আপনার মতো করে পারলে তাহলে তো আর এখানে দরকার ছিল না। আমাদের সাথে সাথে সময় দেওয়ার লাগবে, আপনি মেধাবী কম হন সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সময়টা লাগবে। কথা বুঝতে পারছেন? একজন বলছেন যে আমি মেসেঞ্জারে আমার নাম্বার দিয়ে রাখছি, এখনো কল আসে নাই। আমি একটু বলি, আমাদের কল আসতে প্রায় 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে, অনেক সময় কারো ক্ষেত্রে 72 ঘন্টাও লাগতে পারে। কারণ আমরা প্রত্যেকের সাথে ভাই ভাই কনফার্ম করার পর আমরা সিকিউরিটি দিচ্ছি। এই কারণে আপনাদের হয়তো অনেকেরই এখনো, আমাদের প্রচুর নাম্বার জমা হয়ে আছে। মজার ব্যাপার হচ্ছে আমরা প্রচুর বাদও দিচ্ছি। বাদ কেন দিচ্ছি, কারণ আমাদের ক্রাইটেরিয়া, আমাদের তো আরেকটা স্পেশাল ব্যাচ আছে সপ্তাহে 6 দিন ক্লাস, ওখানে আপনারা যুক্ত হবেন, যারা বাদ পড়তেছেন ওখানে যুক্ত হবেন। কিন্তু ডু অর ডাই ব্যাচ মানে কি, জীবনের জীবন মরণ খেলা। এখানে আসলে আমরা কোনো শর্ত কম্প্রোমাইজ করব না। আমার কথাটা বুঝতে পারছেন? সো অপেক্ষা করেন, ইনশাল্লাহ 72 ঘন্টার ভিতর না এর আগে পাবেন, 48 ঘন্টার ভিতর হলেও আপনি ফোন পাবেন ইনশাল্লাহ। ওকে। ওকে, এবার আসেন তাহলে এই অঙ্কটা পারবেন কিনা। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, এত এর মান কোন ভগ্নাংশটির সমান। দেখেন তো, স্পষ্ট ভাবেই এখানে সাধারণ ভগ্নাংশ চাইছে, কিন্তু উপরে কিন্তু কিছু বলে না, কিন্তু বলছে এখানকার সাধারণ ভগ্নাংশটা কে হবে। খেয়াল করে দেখেন, সাধারণ ভগ্নাংশটা চাইছে। তাহলে এই যে দেখেন 0, 1, এটাকে আপনি কি করবেন, দুটো কাজ করবেন। প্রথম কাজটা হচ্ছে এটাকে ভাঙিয়ে নেবেন। যখন কোনোটার উপর স্কোয়ার হয়, এখানে ঘর কয়টা, এটার স্কোয়ার মানে মূল সংখ্যাটা কত, 1। তাহলে এক, একে কে গুণ করলে কত, 1 হবে। আর এখানে দশমিক যেটা থাকবে ওটার দ্বিগুণ হবে, দশমিক দুইটা আছেন, তাহলে 4টা ঘর হবে। তার মানে হচ্ছে কি আরো 3টা শূন্য দিয়ে আপনি লেখেন। আমি আবারও বলছি, এই টাইপের অঙ্কের মূল কথাটা হচ্ছে যে ভিতরে যে থাকবে এই মূল সংখ্যাটা আগে গুণ করে ফেলবেন, 2বার গুণ করবেন। তাহলে এক এক গুণ করলে কত, এক এক বসালেন। এরপর যেটা এখানে সংখ্যা কয়টা, 2টা, তাহলে এটা দ্বিগুণ হবে, তার মানে 4টা। 4টা যদি হয়, 4টা গড় দশমিকের পর থাকবে। ওকে, তাহলে আমাদের আস্তে আস্তে কত, এটা আসলো। এবার দেখেন এখানে সাধারণ ভগ্নাংশ চাইছে, তার মানে কি জাস্ট দশমিক তুলে দিলেই আমরা সাধারণ ভগ্নাংশটা পাবো। এখন এই সাধারণ ভগ্নাংশের এখানে নিচে দেখেন দশমিকের পরিবর্তে একটা এক, আর শূন্য কয়টা হবে, 4টা গড়ের জন্য 4টা শূন্য হবে। তাহলে দশমিক উঠে গেল, এখানে এক। তাহলে দেখেন এক, 4টা শূন্য, এক 4টা শূন্য কোনটা আছে, এটাই অঙ্ক। বলেন বুঝতে পারছেন কিনা? স্যার প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন পড়া, প্রতিদিন পরীক্ষা, এটা একটু লেট হবে। আমরা আপাতত এইবার নিবন্ধন এবং প্রাইমারিটাকে ফোকাস করে আগাতে চাচ্ছি। এই কারণে আমরা ডু অর ডাই বেস, ডু অর ডাই বেসটা হচ্ছে প্রতিদিন পড়া প্রতিদিন পরীক্ষার একটা উন্নত সংস্করণ। কারণ হচ্ছে ওখানে শুধু পরীক্ষা, পড়া, পরীক্ষা, আর এখানে সবকিছু। কথা বুঝতে পারছেন? এই কারণে আমাদের এই বেসটাকে আমরা একটু ভিন্নভাবে নিচ্ছি, এখানে প্রচুর সময় দিতে হবে। হ্যাঁ, দেখেন আমি আবার একটু ক্লিয়ার করি। এখানে ফ্যাক্টটা হচ্ছে আপনার এটার মানেটা আগে বুঝতে হবে। দেখেন এটার মানে হচ্ছে এটা, এটার মানে কি এটা, মানে এটাকে 2বার গুণ করাই হচ্ছে বর্গ করা। তাহলে আপনি কি করবেন, আগে এক এক গুণ করবেন, এক আসলো। তাহলে এখানে দশমকে ঘর কয়টা, 4টা।
তাহলে 4টা বানাতে গিয়ে আরো 3টা শূন্য দিতে হলো দশমিকের পর। ব্যাস, এটা হলো। এবার দশমিকের নিয়ম অনুসারে দশমিক থাকলে ওটার পরিবর্তে একটা এক বসায়। এখানে ঘর যতগুলি ততগুলো শূন্য বসে। ঘর কয়টা? 4টা। 4টা শূন্য বসছে। কথাটা ক্লিয়ার? এটাই উত্তর। বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এবার আসেন আমাদের এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা আবার ওই সুদ কষার অঙ্ক। তাহলে এখানে কল টু অ্যাকশনটা আগে খুঁজে বের করেন। এই অঙ্কে কল টু অ্যাকশন কি? শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে। দেখেন এটা হচ্ছে কল টু অ্যাকশন। এটাকে বুঝতে হবে, তার মানে আমার সময় বের করতে বলছে। আমি আরেকটা কথা বলি, এটা নোট করে রাখবেন। প্রত্যেকটা অঙ্কে সিটিএটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনার কাছে কি চাচ্ছে সে। আপনার মানে আপনার কে অ্যাকশন নেওয়ার জন্য সে কি করতে বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে বিশেষ করে সুদ কষাতে সবার আগে যেটা দরকার কল টু অ্যাকশনটাকে খুঁজে বের করা। এটা যদি খুঁজে বের করতে পারে তাহলে অঙ্ক কয়েক সেকেন্ডে হবে। তাহলে আমি কি বলছি, যে সুদ কষার অঙ্কে সবার আগে কল টু অ্যাকশনটা খুঁজে বের করবেন, এটা জরুরি। দেন আপনি পরের কাজ করেন। এবার আসেন, আহ এখানে আমাদের সময় চাইছে, তাহলে সময়ের সূত্রটা আমি আবারও বাংলা ইউজ করতেছি, কারণ আমার শিক্ষার্থীরা বাংলাতেই অভ্যস্ত এবং আমি এটা কয়েক সেকেন্ডে মুখস্থ করিয়ে দিব। দেখেন এখানে হচ্ছে আমার আসল হার নিচে বসবে আর সুদটা উপরে বসবে, ইনটু 100। দেখেন এখন তাহলে এখানে সুদ কত দেওয়া আছে? দেখেন সুদ আমার দেওয়া নেই, বলছে কোনো আসল, কোনো আসল হচ্ছে 100, তার দ্বিগুণ হবে। দেখেন এখানে কি বলছে, বার্ষিক কত হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে। তার দ্বিগুণ হওয়া মানে এটাকে বলে সুদ আসল। এটাকে কি বলে? সুদ আসল। দ্বিগুণ হওয়া মানে এটা 200 হবে। তার মানে দেখেন এখানে আসল যদি আমি 100 ধরি, সুদ আসল হচ্ছে 200, তাহলে আমার সুদ কত আসতেছে? আমি একটা কথা বলি, একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কের ভিতর খুব একটা পার্থক্য নেই। এই অঙ্কের ভিতর কি খুব একটা পার্থক্য নেই, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই অঙ্কটা চাইলে মুখে মুখেও সমাধান করতে পারেন, কিন্তু আমরা সূত্র দিয়ে করব। এখানে দেখেন সুদ তাহলে আমাদের হচ্ছে 100, কিন্তু 100 আসলটা 100ই ধরছি, তাই কেন? হারটা আমার কত আসতেছে? 5। তাহলে এটা এটা কাটবো, এটা এটা কাটবো, তাহলে আমার কত আসতেছে? 20 বছর। কত আসতেছে? 20 বছর। তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক। এখন একটা বিষয় বলি, যে স- যদি সুদ কষা একদম বেসিক থেকে আপনি না শিখেন, হুটহাট করে বেসিক পড়তে গেলে আপনার সমস্যা হবে। কথাটা ক্লিয়ার? কারণ এখানে দেখেন স্পষ্টতর ভাবে চাইছে কি আপনার কত বছর সময়। কথা বুঝতে পারছেন? তাহলে সময়ের সূত্র ফেলতে তো এটা মানে সর্বোচ্চ 7-8 সেকেন্ড লাগবে, এইভাবেই করে ফেলবে। কথাটা ক্লিয়ার? ওকে, বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে। সিটিএটা হচ্ছে, আমি একটু বলি, সিটিএটা হচ্ছে মূলত বিজ্ঞাপনে ইউজ করা হয়। সিটিএ কি বলেন তো? কল টু অ্যাকশন। এটা আমি আমার মতো করে ইউজ করি আর কি, এটা গণিতের ভাষা না, কিন্তু আমি জানি যে গণিত বোঝাতে ক্ষেত্রে সিটিএ কথাটা অনেক অ্যাট্রাকটিভ একটা কথা, গর্জিয়াস একটা সাউন্ড। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন কি? আপনি দেখবেন যখন একটা বিজ্ঞাপনে আপনি ক্লিক করেন, বিজ্ঞাপনের নিচে একটা বিশেষ একটা লাইন থাকে, এরপর মেসেজ করেন বা বুক নাও, এখানে দেখবেন চমৎকার একটা কথা লেখা থাকে, যে 60% স্যারে এখনই বুকিং করুন, বা এখন বুকিং করলে এত টাকা স্যার। এই যে কথাটা থাকে, এটাকে আমি জাস্ট একটা দিয়ে বুঝাচ্ছি, কল টু অ্যাকশনের অনেক ব্যাপক অর্থ আছে। এটাকেই বলা হয় কল টু অ্যাকশন, যে ফাইনালি আপনার কাছে আসলে যে বিজ্ঞাপন দিচ্ছে সে কি চাচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার গণিতের কল টু অ্যাকশন কি, যে ফাইনালি প্রশ্ন করতে আমার কাছে কি চাচ্ছে। বলেন বুঝতে পেরেছেন কিনা? ফাইনালি প্রশ্ন করতে আমার কাছে কি চাচ্ছে এটাকে ফাইন্ড আউট করা। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ওকে। এবার আসেন আমাদের আজকের আলোচনা শেষ, আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা একদম ফ্রিতে গণিত করতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। এটা সুযোগ কেন? কারণ এটা 6 মাস পরিমাণ আমার সাথে একদম টপিক ধরে ধরে গণিত করতে পারবেন। এর জন্য আপনাকে টাকা বলতে কিছুই না,
আমাদের যে এই বইটা আছে, এই বইটা 750 টাকা দিয়ে নিতে হবে। এটার দাম 550 টাকা, কুরিয়ার চার্জ সহ 610 টাকা। আর আমাদের ওয়েবসাইটে আপনার ভিডিওগুলো লাইভ ক্লাস শেষে এভাবে লাইভ ক্লাস করবেন এবং লাইভ ক্লাস শেষে আর চাকরি পাওয়া পর্যন্ত অ্যাক্সেস পাবেন। ওই আপনার যে ওয়েবসাইট খরচ, সেখানে 140 টাকা। এই 750 টাকা দিয়ে এই কোর্সটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এটা আপনি আগামী 6 মাস আমার সাথে গণিত করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কারণ এখানে আপনি এই 610 টাকা দিয়ে আপনাকে বই পাঠাবো, আর 140 টাকা হচ্ছে আজীবন যে আমরা ওয়েবসাইটে ভিডিও গুলো রাখবো চাকরি পাওয়া পর্যন্ত, ওটা হোস্টিং খরচ আছে, সার্ভিস চার্জ আছে। ওই সার্ভিস চার্জটা আমরা 140 টাকা ধরছি, এটা হয়তো আরো আপনার ক্ষেত্রে বেশিও খরচ হতে পারে। কথা বুঝতে পারছেন? এই 750 টাকা ইনভেস্ট করে আপনি সম্পূর্ণ ফ্রিতে ম্যাথ কোর্সটা করতে পারবেন। যাদের দরকার তারা আমাদের পেজে মেসেজ করবে। আমাদের ওই যে ফোন নাম্বারটা বললাম হোয়াটসঅ্যাপে, 1971 234, এখানে নক করলেই পেয়ে যাবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নক করে বলতে হবে 0 থেকে জব বেসিক মেথড, আমরা অনলাইন 4 নম্বর ব্যাচটাতে যুক্ত হতে চাই, বা আমরা সামনে নতুন ব্যাচ শুরু করলে সেখানেও যুক্ত হতে পারে। আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের এই অসাধারণ বইটি পাবেন, যেখানে বাংলাদেশের একমাত্র সিকোয়েন্স ভিত্তিক বই, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সিকোয়েন্স আকারে সাজানো আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। যাদের বই আছে তাদের ক্ষেত্রে, মানে যদি পুরাতন এডিশন থাকে তাদের ক্ষেত্রে, হ্যাঁ, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো তথ্য জানার দরকার হয় অথবা কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ে আনমিউট করে কথা বলতে পারবেন। এখানে একটু বলি, যাদের বই আগে থেকে আছে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 550 টাকা। যাদের কাছে বইটা আছে তাদের জন্য কোর্স ফি 550 টাকা, কারণ আমাদের বইয়ের ইনভেস্টটা আমরা মূলত আমাদের টিউটর পাবলিকেশন থেকে করতেছি। বইয়ের ইনভেস্টটা টিউটর পাবলিকেশন থেকে করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? ওটা টিউটর পাবলিকেশনস এর ভবিষ্যৎ ব্র্যান্ড ভ্যালুর জন্য এই ইনভেস্টটা করা হচ্ছে। অর্থাৎ আমরা যে 550 টাকা আর 60 টাকা কুরিয়া খরচ, মানে 610 টাকা, এটা আমাদের ইনভেস্ট। এটা হয়তো যারা সুযোগটা পাচ্ছে তারা ফ্রিতে পাচ্ছে, কিন্তু এটা ইনভেস্ট, এটা টিউটর পাবলিকেশনস থেকে হচ্ছে। আর এই ইনভেস্টটা আমাদের অতীত নিয়ে ঘাটার সুযোগ নেই, কারণ পৃথিবীতে বিজনেসে কখনো অতীতকে মানে একসাথে অ্যাডজাস্ট করা যায় না। কেন করা যায় না? যে আপনি দেখবেন মাইক্রোসফট অফিস আগে কেমন ছিল এখন কেমন আছে, অথবা উইন্ডোজ আগে কেমন ছিল এখন কেমন আছে, ফেসবুক শুরুর দিকে কেমন ছিল এখন কেমন আছে। তার মানে এই সার্ভিস গুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়। নতুন আপডেট আসবে, নতুন প্ল্যান আসবে, নতুন স্ট্র্যাটেজি আসবে, এটা নতুনের সাথে খাপ খাওয়াতে হয়। আমি যদি পুরাতনদের এখানে অ্যাক্সেস দিই তাহলে যেটা হবে, আমার সারা দিন তাদেরকে যুক্ত করতেই সময় লাগবে। আর তারপরে এখানে আমার একটা ভালো অঙ্কের খরচ আছে, ওই খরচটা কে দিবে, ইনভেস্টটা কে করবে? এই কারণে আমাদের পুরাতনের ক্ষেত্রে এটা সুযোগ নেই, এটা হচ্ছে শুধুমাত্র নতুন যারা তাদের ক্ষেত্রে এই সুযোগটা। স্যার আমার ওকে, একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার ডু আর ডাই ব্যাচটা তো মানে নির্দিষ্ট কিছু স্টুডেন্টদের জন্য, মানে যারা নর্মালি আমরা প্রাইমারি বা নিবন্ধনের জন্য চেষ্টা করতেছি তাদের জন্য কি স্যার আলাদা কোনো ব্যাচ আছে আপনার? জি মানে জি জি, একটু বলতেন যে। আমাদের বাংলাদেশে আমরা সবসময় একটা প্রিমিয়াম লেভেলে ব্যাচ চালাই, যেটা হচ্ছে প্রাইমারি নিবন্ধনের জন্য আছে, যেখানে সপ্তাহে 6 দিনই ক্লাস হয়। কথাটা বুঝতে পারছেন? এবং পরীক্ষা জি হয়। স্যার। তো ওটার আমাদের কোর্স ফি প্রাইমারি ক্ষেত্রে 1500 টাকা, আর নিবন্ধনের ক্ষেত্রে 1350 টাকা। আর এটার কোর্স ফিটা হচ্ছে, এটা ওর চেয়ে প্রিমিয়াম আমাদের যেটা সাধারণ ব্যাচ, এটা বাংলাদেশে অন্যদের চাইতে প্রিমিয়াম। আমি জি। কি কথাটা বলতে পারছি? অন্যদের চাইতে প্রিমিয়াম, কিন্তু আমাদের প্রজেক্টেরও প্রিমিয়াম প্রোটা হচ্ছে আমাদের ডু অর ডাই। কারণ এখানে টাকা দিয়ে শুধু ভর্তি হওয়া যাবে না, এখানে কিছু শর্তও লাগবে। কথা বুঝতে পারছেন? আর ওই জি স্যার। বেসগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার স্বাধীনতা নিয়ে পড়বেন, আমরা সর্বোচ্চ সেবা করব, কিন্তু স্বাধীনতাটা আপনার থাকবে। আর ডু অর ডাই হচ্ছে স্বাধীনতা আপনার না, এই 6 মাস আপনাকে আপনার সময়টা আমাকে দিয়ে দিতে হবে। যে স্যার আমি আপনাকে 6 মাসের সময়টা দিলাম, আপনি আমাকে তৈরি করেন। আমার কথাটা বুঝতে স্যার পারছেন? এই প্রাইমারি থেকে এখন নতুন যুক্ত হওয়া যাবে বা নতুন শুরু হচ্ছে এরকম কোনটাতে? কোনো ব্যাচ আছে সামনে প্রাইমারিতে? জি জি জি, এটা শুরু, আপনি যুক্ত হতে পারবেন, এখনো যুক্ত হতে পারবেন। আমাদের তো আবার ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত আনলিমিটেড। আপনি ধরেন যদি চলমান বেসেও যুক্ত হয়,
আপনি সামনেও আবার যখন নতুন ব্যাচ শুরু হবে ওগুলোও ক্লাস করতে পারবেন পরীক্ষার আগ পর্যন্ত, সে 6 মাস লাগুক 8 মাস ওটাতে লাগুক। তো বই প্রোভাইড করবেন আপনারা না, ওই প্রাইমারির সাধারণ জন্য? সাধারণ কোর্সগুলোতে আমাদের বই পাওয়া যায়, কিন্তু প্রাইমারি বই স্টক আছে কিনা আমি শিওর না। কথা, স্টক না থাকলে পাবেন না, পিডিএফ পাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আর জি স্টক থাকলে স্যার। পাবেন। আমাদের ডু অর ডাই বেসে কোনো ম্যাটেরিয়ালস না, এটা হচ্ছে আমি যে বইগুলো ফলো করতে বলবো এগুলো ফলো করতে হবে। কথা বলছেন, কারণ ওটা আসলে সর্বোচ্চ পড়ার, সর্বোচ্চ সিলেবাসকে কভার করা। আমার কথাটা বুঝতে পারছেন? এই কারণে ওটার হিসাবটা আলাদা। ওটার হিসাবটা আলাদা, আর যেটা অ্যাজ ইউজুয়াল কম্পিটিটিভ ভাবে আমরা মার্কেটে লিড করতেছি, ওটাটা হচ্ছে আমাদের আলাদাভাবে। এটা অফিসে নোট করবেন, যদি থাকে তাহলে অফিস থেকে আপনাকে রেসপন্স করবে, সম্ভবত আপনি ঠিক পেতে আছে। পারেন। আসসালামু আলাইকুম। তাহলে হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম থ্যাংক ইউ। স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম স্যার আমার সালাম। জি একটা কথা বলুন। ছিল যে, এখন ডুয়ার জি ডাই যে বলুন। বেসটা আছে ওটা কি স্যার এখন কি চলমান? ওটা কি চলমান এখন? একটু বাকিটা যদি একটু আনমিউট করতেন, ভাইয়ের কথাটা আমি একটু ক্লিয়ারলি বুঝতে পারতাম। স্যার আমি আমি কথা বলতেছিলাম কি যে এখন যে ডুয়ার ডাই যে বেসটা আছে ওটা কি এখন চলমান? না না না, এটা আমাদের শুরু হবে 10 তারিখের ভিতর, 10 তারিখে শুরু হবে। তবে যেহেতু এখানে গণিত ইংলিশের সাপোর্টটা আমার প্রাইভেট বেসিস, অতিরিক্ত সাপোর্ট, হ্যাঁ, ওই সাপোর্টটা আপনি আজকে কি বার, মানে আজকে আপনি আজকে ভর্তি হওয়া মানে নেক্সট ক্লাস থেকে আপনার গণিত ইংলিশে যুক্ত করে হবে, কারণ ওটাকে আমরা গণিত ইংলিশ স্বতন্ত্র ভাবে যদি 6 মাস সময় পাই 2-3 বার রিভিশন করাবো। কথা বলছেন? আবার মূল বেসেও তো আপনি গণিত ইংলিশ রিভিশন করবেন। প্রাইভেটলিও আপনি আমার সাথে রিভিশন করতেছেন, আবার যে আমাদের সপ্তাহে যে 6 দিন ক্লাস হচ্ছে ওখানেও রিভিশন করবে। আমাদের কথাটা হচ্ছে আচ্ছা, ডু অর তাহলে কি ডাই স্যার বেস, এখন মানে ক্লাসের পড়া ক্লাসে শিখবে। আমি কথাটা বুঝাতে পারছি? আচ্ছা স্যার হচ্ছে যে 200 জনের যে একটা গ্রুপ করার বলছিলেন যে 200 জন নিয়ে ওইটা কি ওই হবে? 200 জনের, না, ওটা বলতে 200 জনের গ্রুপটাই হচ্ছে ডু অর ডাই বেস। আচ্ছা স্যার, আপনি থ্যাংক কোনটার ইউ কথা স্যার। বলছেন? হ্যাঁ আমি আমি স্যার ওইটাই আমি বলছি। আমি একটু ডু অর ডাই বেসটার মানে ব্যাপারটা বলি। আমি বলি, ডু অর ডাই বেসে যে ম্যাথ ইংলিশের এবং জিকের যে প্ল্যানটা, হুম, প্ল্যানটা একটু বুঝেন। প্ল্যানটা হচ্ছে আপনাকে গণিত ইংলিশ এমন জায়গা থেকে করানো হবে যে এই জায়গা থেকে ধরেন আপনার মূল কোর্সে পড়ানো হলো, এই জায়গা থেকে প্রাইভেট কোর্সে পড়াবো। একটু প্ল্যানটা বোঝেন। ধরেন আমি ইংলিশ দিয়ে উচ্চারণ যদি বলি, যে এখানে আপনাকে শুরু থেকে ইংলিশ ধরবো, আবার মাঝখান থেকে আরেকটা ইংলিশ বেস, মানে যেহেতু আপনি আমার মূল বেসেও থাকবেন, আবার হচ্ছে প্রাইভেট বেসও ইনক্লুড করবে, এটা বিন্যাসটা হচ্ছে এমন। তাহলে আমরা আগামী 2 থেকে আড়াই মাসের ভিতর টোটাল, যেমন নর্মাল একটা ব্যাচ, এটা তো এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, তাই না? তাহলে তার সময় লাগবে কয় মাস? চার থেকে জি পাঁচ স্যার। মাস কিন্তু আমার ডু অর ডাইভার্সের প্ল্যানটা এমন ভাবে করা হয়েছে, যেহেতু একাধিকবার গণিত ইংলিশ নিব, সেক্ষেত্রে এদিক দিয়ে শেষ করব, এখান দিয়ে শেষ হবে, আবার এটা চলে যাবে রিভিশনে, এটা চলে যাবে আবার সামনে রিভিশনে। কথা বুঝছে? এটা এমন একটা জটিল ডিজাইন করা। আমি কি আপনার কথাটা বুঝাতে পারছি? এই জি ডিজাইনটার স্যার, উদ্দেশ্য তো এটা হচ্ছে কি আপনি স্যার মাল্টিপল ওয়েতে আপনাকে কোর্সটাকে একাধিকবার কমপ্লিট করানো। কারণ আমাদের কাছে সিলেবাসের সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি সবকিছু পারি কিনা, বই শেষ হয়ে যাবে তার মতো। আমি কি আপনার কথাটা আচ্ছা বুঝাতে স্যার, এটা পারছি? কি স্যার আগামী মাসে 10 তারিখ থেকে শুরু করবেন স্যার, এই তো স্যার? জি 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 জি। এর না, আমাদের প্রজেক্ট শুরু হয়ে যাবে যেমন সন্ধ্যা 7টার প্রজেক্ট ভর্তি হওয়ার সাথে সাথে শুরু হবে। কথা বুঝতে পারছেন? আমাদের মূল বেসের যে প্রোগ্রামটা, যেটা হচ্ছে সপ্তাহে 6 দিন, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব মিলে, এটা আমরা স্যার দশ আমার নেটের তারিখের দিকে সমস্যার করব। কারণে স্যার আমার নেটের সমস্যার কারণে আমি ফির বিষয়টা একটু বুঝতে পারি না, একটু বলবেন আরেকবার বলে, প্লিজ? ওই যে ডুয়ার ডাইবেসের একটা ফি আছে, যে ফি দিতে হয়, এটা কিরকম একটু, আমি তো মানে নেটের কারণে আমি শুনতে পারি না। মানে ডু অর ডাই এর ফি হচ্ছে 4,000 টাকা। আপনাকে প্রথম কিস্তিতে 2,000 টাকা দিতে হবে, আর বাকি 2,000 টাকা আপনি পরীক্ষায় টিকার পর আমাদেরকে পে করতে হবে, এটা অবশ্যই পে করতে হবে। অথবা আরেকটা মেথডে আপনারা যুক্ত হতে পারেন। আপনি চাকরি, এখন 1 টাকাও পেমেন্ট করবেন না, কিন্তু আপনার সাথে আমার 50 টাকা স্টেমে কি হবে, চুক্তি হবে। চাকরি পাওয়ার পর ওই স্টেম অনুযায়ী আমাকে 2 মাসের বেতন দিতে হবে, তাহলে আপনাকে 1 টাকাও অগ্রিম পে করতে হবে না, কিন্তু আমার সাথে স্টেমে চুক্তি করতে হবে। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। আপনি যদি এই মেথডে আসেন 2,000 টাকা পেমেন্ট করবেন, বাকি 2,000 টাকা চাকরি পাওয়ার পর দিবেন। আর ধরেন আপনি আমাকে 1 টাকাও দিতে চাচ্ছেন, ইটস ওকে, তাহলে
আমাকে স্টেমে চুক্তি করতে হবে যে চাকরি পাওয়ার পর 2 মাসের বেতন আমাকে দিবেন। আমি জি স্যার, কথাটা বুঝাতে বুঝতে পারছি? পারছি। মানে জি স্যার। এখানকার বেসটা হচ্ছে আমাদের মানে একদম আপার লেভেলের কনফিডেন্স এবং ডেডিকেটেড পার্সন নিয়ে শুরু করা। কথা বুঝতে পারছেন? যার কারণে আমাদের স্বপ্ন এবং ভিশনটা অন্যরকম। জি যে স্যার, আর কোনো বুঝতে প্রশ্ন পারছি। আছে? না স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন আছে প্লিজ? না থাকলে শেষ করবো। স্যার, এখানে বলছেন স্যার এতে আপনার লস। ভুল কথা। আমার লস হবে কেন? আমার লস হবে না। আপনার কি মনে হয় না যে এরা চাকরির মানে আমি কি এটা অ্যাজ ইউজুয়াল কোনো ব্যাচ শুরু করতেছি? আপনি যখন আমার সাথে স্যার, মিশবেন, আলটিমেট আমার থেকে বের হওয়ার আর সুযোগ নেই। জি বলেন। না স্যার, সেটা ঠিক আছে স্যার, স্যার এটা লসের কি আছে স্যার? এটা স্যার স্যার আগ্রহ করে স্যার আপনার সাথে থাকবে না, যদি হয়। এখানে আমি একটা কথা বলি। এখানে তাদেরকে নেওয়া হচ্ছে, প্রথমত ভাইবা নেওয়া হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আপনি ধরেন এখানে তো মানে কোনো ওই কি বলে এমন কাউকেই চুজ করা হচ্ছে না যে ডেডিকেটেড না, নাম্বার ওয়ান। আর যদি ডেডিকেটেড হন তাহলে আমাকে 2,000 টাকা পে করছেন, বাকি 2,000 টাকা এখন যদি ধরে নেন আপনি দিবেন। না দেওয়ার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে মানুষ খারাপ হতে পারে। দেখবেন পৃথিবীতে যে যত খারাপই হোক, আপনি কোনো খারাপ বাবা পাবেন না, খারাপ মা পাবেন না, ব্যতিক্রম ছাড়া। পাবেন বলেন? কিন্তু আমি বারো স্যার, বছরের স্যার অভিজ্ঞতায় এটা দেখেছি একজন শিক্ষক যখন একজন ছাত্রের কেরিয়ারটা, হতাশাজনক জীবনটাকে টোটালি বদলে দেয়, ওই স্টুডেন্ট পৃথিবীর জি সবচেয়ে স্যার, বড় সন্ত্রাসী হলেও তার শিক্ষকের সামনে কখনোই বেয়াদবি করবে না। আমার কথাটা বুঝতে পারছেন? স্যার বিয়া দিব না স্যার। এটা স্যার আমার না স্যার, বারো এটা বছরের স্যার অভিজ্ঞতা। টাকা নিয়ে স্যার জি একটা বলেন। ছেলে স্যার দেখেন বেকার জীবন থাকার অবস্থায় আর এখন চাকরি পাওয়ার অবস্থায় এখন টাকার অনেক পার্থক্য দেখা যায়। স্যার যে আপনার লসের কথা বলছেন এটা জীবনও না স্যার, কোন একটা স্টুডেন্ট কেউ চাইবে না যে স্যার যে আমাকে এতটুকুতে তুলে নিয়ে আসছে আমি এটা কেন করতে যাব। না, এটা কেউ এটা করবে না। কখনোই হয় না, এটা কখনোই হয় না, বরঞ্চ গল্পটা আর উল্টো হয়। এই যে আমি 2,000 টাকা বলছি না, অনেকে হিউজ পরিমাণ গিফট সহ আমার এখানে পাঠাবে। শুধু পাঠাবে না, অবশ্যই স্যার, এখানে এটা কয়েক গুণ এটা আমি বেড়ে চাই। যাবে। আপনার আপনার চাকরি স্যার পাওয়ার পর স্যার আনন্দটা, এই আনন্দটা এটা আপনারা বুঝবেন না, এটা আমি বুঝি। আমার যখন স্যার অফলাইন আমি অফিস ছিল, আমি ক্লাস থেকে বের হয়েছি স্যার আমি কথা মিষ্টি। দিলাম। যে স্যার আমি কথা দিলাম আপনাকে, আমি যদি চাকরি পাই সরাসরি আপনার সাথে দেখা করতে যাবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইভেন আমাদের চাকরি করার পর অফলাইন মিট আপও হবে। কথা বুঝতে পারছেন? কারণ এটা আমার প্রতি বছর প্রিমিয়াম ইয়া থাকবে। এইবার আমি হয়তো 4,000 টাকা দিচ্ছি, নেক্সট ইয়ারে এটা হয়তো 10,000 টাকার 50-50% থাকবে। মানে এর পরেরটা প্রথম বেসের সাকসেসটা এনে আমি পাবলিকলি নিয়ে আসবো, দেন এটা 10-এ চলে যাবে। 10-এ চলে গেলে তখন 5 অ্যাডভান্স করতে হবে, বাকি 5 থাকবে, অথবা হয়তো 46 এর রেশিওতে আসবে। কারণ হচ্ছে এখনকার যুগে মানুষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিতেও ভয় পায় না। সেখানে আমি যদি এটা 20,000 টাকাও নেই, কেউ ভয় পাবে না, যাদের চাকরিটা দরকার। এখন ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে গিয়ে আপনাদের এটা কম রেটে দিচ্ছি। কিন্তু বিশ্বাসটা যখন তৈরি হয়ে যাবে, তখন আমি এখানে 20,000 টাকা ডিমান্ড করলেও আপনি কিছু বলবেন না। আপনি তো 20,000 টাকা দিচ্ছেন, অফলাইনে বিসিএস কোচিং করতে গিয়ে দিচ্ছেন না, এডমিশন কোচিং করতে গিয়ে দিচ্ছেন না, দিচ্ছেন কিনা? মানুষ টাকার জন্য কখনোই কোর্স করা বাতিল করে না, এটা সবসময় মনে রাখবে। তারা চায় তার জীবনের যা চাচ্ছে এটা পাওয়া যাবে কিনা। মানুষ, আমি যদি এটা আপনাকে এখন প্রমাণ দিতে পারতাম, আপনি আমাকে 50,000 টাকা চাইলেও দিতেন। কেন দিতেন? কারণ আপনি জানেন এখানে ঢুকলে অবশ্যই আমার স্যার, চাকরিটা পাওয়া যাবে। কথা অবশ্যই বুঝতে অবশ্যই পারছেন? স্যার। মানুষ এটা জি স্যার। কখনোই এরকম হয় না। কথা বুঝতে পারছেন? এই কারণেই আমি এইভাবে বাছাই করেই নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, মানে একটা বিষয় একটু জানার ছিল যে স্যার আমরা যখন ডু অর ডাই ব্যাচে ভর্তি হব, তো দিনে তো 3টা বা 4টা ক্লাস থাকবে। তো জি, ক্লাসগুলো স্যার কতক্ষণ করে হবে? কারণ আমাদেরকে তো একটু নিজেদের তো পড়াশোনা পড়াশোনা না করতে আমি হবে। একটু বলি, এখানে প্রথমটা বলি, আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা 30 মিনিট করে হলেও ওই ক্লাসগুলো বেশি নেওয়ার অর্থই হচ্ছে যাতে ওই সাবজেক্ট গুলো আর আপনাকে মানে পরে বেশি সময় না দিতে হয়, নিজের বেশি সময় না দিতে হয়। কথা বুঝতে পারছেন? মানে আমাদের এই ব্যাচটার একটা মোটো আছে, মোটোটা আমি ক্লিয়ার করি। রিড এন্ড রিভিশন। মানে আমি পড়াবো, কিন্তু রিভিশনটা পুরোটাই আপনার হাতে ছেড়ে দিব না, কারণ আপনি নাও পড়তে পারেন। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি স্যার। মানে আমি যদি আপনার হাতে ছেড়ে দিই তাহলে আমি সাকসেস আনতে পারবো না। এমনও আছে যে কিছু রিভিশন ক্লাসগুলো হবে সরাসরি ক্লাসে পড়ানো হবে, ওখানে রিভিশন করানো হবে। আবার আমি ম্যাথ ক্লাস ইংলিশ ক্লাস কেন বেশি জোর দেই, কারণ হচ্ছে
বাকিগুলো তো আমাদের সর্বোচ্চ এই সব বেসিক জোর আছে, এটাও থাকবে। এবং আলাদাভাবে আমাদের প্রশ্ন ব্যাংকও সমাধান হবে, ওটা আমাদের স্পেশালি হবে। কিন্তু তারপরেও কেন আমি এগুলোতে বেশি জোর দিই, কারণ হচ্ছে ফাইনালি পরীক্ষার হলে হলে টিকার জন্য এই দুটোতে কোনো মার্কস মাইনাস করা যাবে না, ম্যাথ ইংলিশে। কারণ বাংলা জিকে সবাই এভারেজ, হয়তো 19-20, কেউ হয়তো 20টার ভিতর 19টা দাগালো, কেউ হয়তো 20টা দাগাবে, কেউ হয়তো 17টা দাগাবে। কথা বুঝতে পারেন, সবচেয়ে খারাপ ছাত্রের রেশিওটাও এরকম। তার মানে মেইন ফ্যাক্টর আসলে আপনাকে পার্থক্যটা তৈরি করে দিবে গণিত ইংলিশে। আর এই ক্ষেত্রে আমরা গণিতের কোনো রিস্ক নিব না, ইংলিশের কোনো রিস্ক নিব না। আমি কথাটা বোঝাতে পারছি কিনা? আর ওটা জি স্যার। পড়ার জন্য আপনাকে বাসায়ও আমরা ছেড়ে দেব না, কারণ আপনি বাসায় নাও করতে পারেন। আমি অঙ্ক করাবো করতে দিব, অঙ্ক করাবো করতে দিব, যাতে আপনি ওই পড়াটা ক্লাস না, আপনার পড়া হয়ে যাচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এটাই মূলত। স্যার ঠিক আছে ভাই। আরেকটা জি বলেন। কোশ্চেন ছিল। স্যার এই ডু আর ডাই ব্যাচে মানে আমাদের কি সব কিছু এই ডিভাইস রিলেটেড পড়ালেখা করতে হবে, নাকি আপনি বই সাজেস্ট করবেন সেই বইগুলো আমি বই আমাদেরকে? সাজেস্ট করব, আমি বই সাজেস্ট করব বাংলাদেশের ওই বইগুলো যেগুলো শেষ করলে আমাদের চাকরি মিস হবে না। এগুলো সিক্রেট, এগুলো সবই আমাদের ব্যাচে কথা বলা হবে। কারণ এটা এতটাই প্রিমিয়াম, এটার কোনো তথ্যই আমরা বাইরে পাবলিক করব না। ওই বইগুলো শুনেন, প্রথমত হচ্ছে এখানে তারাই আসবেন যারা সময় দিতে পারবেন এবং বই কেনার সামর্থ্য আছে। কাসু মাসু যারা করবেন তাদের আসার দরকার নাই। আমার কথাটা বুঝতে পারছেন? ডিরেক্টলি আপনাকে এটা 6 মাসের ইনভেস্টমেন্ট নিয়ে মাথায় নামতে হবে। আমার কথা, বই কিনতে হয়তো কয় টাকাই লাগবে, আমার কথা বলছে অল্প কয়েক টাকা লাগবে, কিন্তু এগুলি মাথায় মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আপনি ডিভাইসে নির্ভর হলে আপনার পড়াশোনা হবে না। আমরা শুধু জি স্যার। ক্লাসটা ডিভাইসে করব কেন? কারণ ওইটুকু আপনার সাথে তো আমার যোগাযোগ করে শিখাতে হবে। বাকি আপনি একটা গণিত ক্লাস আমি করাবো, এই গণিত ক্লাস শেষে ওখানে 30 মিনিট সময় দিলে আপনার হয়ে যাবে, কিন্তু ওটা আপনি নিজে করতে গেলে 2 ঘন্টা সময় দিতে হবে। তাহলে 1.5 ঘন্টা আমাকে দেন, আপনি 30 মিনিট দেন, তাহলে কি হলো? আপনার প্রেশারটা কমে যাবে, আপনি রিল্যাক্সে আগাবেন। জি স্যার, আমি এটাই যেমন, জানতে চাচ্ছিলাম, কারণ ডিভাইস নিয়ে তো বেশি সময় পড়ালেখা করা যায় না, মাথায় খুব না না প্রেসার না, লাগে। আমাদের তো মেইনলি কথা হচ্ছে আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না, ইউটিউবে ঢুকতে পারবেন না। তার মানে শুধু ক্লাসের জন্য আমার ডিভাইসে আসবেন। আমি কথাটা বোঝাতে পারছি? জি শুধু স্যার। ক্লাসের জন্য। আর যখন আমাদের ডু অর ডাই বেসে মিশন শুরু হবে, তখন দেখবেন যে টোটাল বিষয়টা আপনি শুধু নিজেকে টিকিয়ে রাখবেন, বাকি বিষয়গুলো ওকে হবে। টোটালটাই যথাসময়ে আমরা অনেকবার রিভিশন করব, অনেকবার শেষ করব। কথাটা বুঝতে পারছেন? আমাদের 6 মাসে অন্য কোনো চিন্তা ভাবনা নাই, শুধুমাত্র এই প্রাইমারিতে টিকা। এটা আমার ভবিষ্যৎ, আমার স্বপ্নও আছে যে কোনো এক সময় এটা আমি অফলাইন ভিত্তিক আয়োজন করব, পুরো একটা বিল্ডিংই নিয়ে নিব, পরীক্ষার আগ মুহূর্তে 6 মাসের জন্য একদম আমার কাছে নিয়ে এসে বলবো। কিন্তু এটা স্যার এখন সম্ভব। প্রাইমারির জন্য যে স্যার, স্যার প্রাইমারিটা করলে স্যার ওই নিবন্ধনটা স্যার কভার হবে না? এটা হচ্ছে একটা সমন্বিত কোর্স, এখানে শুধু প্রাইমারি নিবন্ধন না, আপনি 11তম থেকে 20তম গ্রেডে যে কোনো চাকরি পাবেন, যদি আপনার কম্পিউটার স্কিলটা থাকে। কথা বুঝতে পারছেন? এটা এমন জি ভাবে স্যার। পড়ানো হবে, প্রাইমারি সিলেবাস হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের চাইতে বড় সিলেবাস, নিবন্ধনের চাইতে বড় সিলেবাস, ইভেন ইভেন কিছু বিষয়ে বিসিএস এর চাইতে বড় সিলেবাস। আবার বিসিএস এর কিছু টপিক আছে যেটা প্রাইমারিতে নাই, ওই জায়গায় আবার বিসিএস এর বড় সিলেবাস। কথা বুঝতে পারেন? কিন্তু প্রাইমারিতে এমন অনেক টপিক আছে যেগুলো বিসিএস এর ওই সিলেবাসে নাই। তার মানে প্রাইমারিটাকে যখন আমরা মানে ফোকাস করব, আসলে প্রাইমারি ফোকাস না, এখানে দুটো একসাথে ফোকাস। কারণ সিলেবাস তো একটাই, 19-20 পার্থক্য। যে অধ্যায়গুলো মিসিং নিবন্ধনে যাচ্ছে ওটা আমরা প্রাইমারিতে পড়তেছি, যেটা প্রাইমারিতে মিসিং যাচ্ছে ওটা আমরা নিবন্ধনে পড়তেছি। তার মানে আমরা একটা ফুল প্রিপারেশন কমপ্লিট করতেছি। আর এবার নিবন্ধন কিন্তু আগের মতো নিবন্ধন হবে না, মেধা তালিকায় আগায় থাকতে হবে, মার্কসে আগায় থাকতে হবে। তার মানে এখন 40-এর পাস, এই ব্যাপারটা ভুলে যেতে হবে। এই জায়গায় হচ্ছে ডু অর ডাইবেসের প্রাসঙ্গিকতা। আমার কথা, এতদিন দেখবেন যে সবাই বিজ্ঞাপন করতো কি, বলেন তো? আমি এগুলি প্রায় সময় সমালোচনা করছি, সবাই বিজ্ঞাপনে 2 ঘন্টা সময় দেবেন, 1 ঘন্টা সময় দেবেন, আপনারা পাস করবেন। এখন এগুলি বাদ। এখন হচ্ছে সময় দিতে হবে আপনাকে, পরিশ্রম করতে হবে, কারণ যত বেশি মার্কস পাবেন নিবন্ধনে তত আগায় থাকবেন। সো এখানে আমার ডু অর ডাই বেসটা এই জায়গায় হচ্ছে অনেক বেশি প্রাসঙ্গিক। আপনি বলেন তো, একটা নাকি 2 বছর পরিশ্রম করতে পারবেন? পারবেন না। মানুষের ধৈর্য শক্তি এক তো কুলায় না। তার মানে আপনি জীবনে একবার পরিশ্রম করবেন, ওটা যাতে বারবার না করতে হয়। আমি কি কথাটা বোঝাতে পারছি? সেটা হচ্ছে 6 মাস। জীবনে 6 মাস এমন পরিশ্রম করবেন, বাকি মানে 2 বছর আপনি পরীক্ষা দেবেন ওটার ধাক্কায়।
কিন্তু আমাদের ওই আরো 2 বছর তো অপেক্ষার জন্য এই ব্যাচটা হচ্ছে আমাদের সামনে প্রাইমারি নিবন্ধন দুটোতে আমরা দেখবো, পরে আপনি যে করে একটা চুজ করবেন। ওকে। স্যার, ডুও স্যার আপনাকে ডাইভ্যাসের স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বোর্ডে লিখে দিতেন স্যার। যে হ্যাঁ হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে ভালো হতো স্যার। 1971 888 234। হ্যাঁ, তবে এখানে আপনার লিখতে হবে যে ডুয়েট ডাইবেসে আমি ভর্তি হতে চাই, পরে আগামী 48 অথবা 72 ঘন্টার ভিতর আপনি একটা ফোন পাবেন আমাদের অফিসের নাম্বার থেকে। ওই ফোন করলে আপনাকে 5 মিনিট সময় দিতে হবে, ওখানে বেশ কিছু শর্ত নিয়ে কথা বলা হবে আপনার সাথে কথা বলে আমার টিম বোঝার চেষ্টা করবে যে আপনার ব্যক্তিগতভাবে খুব ঝামেলার মানুষ আছেন কিনা বা অন্য কোনো জটিলতা আছে কিনা, যেগুলো আমাদের এই কোর্সে প্রতিবন্ধকতা হবে, সেগুলো যাচাই টাচাই করে আপনাকে ভর্তির ব্যাপারে কনফার্ম করবে। আমার কথাটা বুঝতে থ্যাংক ইউ পারছেন? স্যার। জি, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন আপনাদের? ওকে, আমি শেষ করি। হ্যাঁ, অনেক লম্বা সময় কথা বললাম। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আগামী আলাইকুম। ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।